শুরু হইছে? শুরু হইলে জানাই। হুম, হুম। sure। আচ্ছা, সো হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে মানে আমি 1-1 এই যেমনে ফলো করছিলাম, এখনো কাইন্ড অফ অমনি ফলো করতেছি। আর 1-1 এ তো ভালোই কাজ করছিল আমার জন্য। তো আশা করি 1-2 তেও কাজ করবে। সো আমি আরকি ওইভাবেই আরকি বলতেছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে সবার আগে তো রুটিন মেবি হচ্ছে তোর ম্যাথ পরীক্ষা পড়ছে, তাই তো? তো আমি আগে হচ্ছে ম্যাথ নিয়ে ডিসকাশন করি। সো ম্যাথ নিয়ে মেইনলি কি করব? সো ম্যাথের জন্য হচ্ছে তোর প্রথমে যদি আমি ওডি নিয়ে বলি, ওডি হচ্ছে তোর পরীক্ষায় হচ্ছে তোর 9টা কোশ্চেন আসবে, ঠিক আছে? 9টা কোশ্চেন। এখন 9টা কোশ্চেনের মধ্যে মানে ওডি পার্টটা ভালো ইজি। তোর হচ্ছে মোস্তফা কামাল স্যারের বইয়ের হচ্ছে প্রথম 4টা চ্যাপ্টার ফুল করলে হবে। এখন আমি কেমনে ওডির প্রিপারেশনটা নিতেছি? সো ওডির প্রিপারেশন মেইনলি নিতেছি হচ্ছে তোর ক্লাস নোটে তো ম্যাডাম হচ্ছে পুরো থিওরি ক্লিয়ার করে দিছে। আমার মোটামুটি ক্লাস নোট পড়ে আর কি থিওরি ক্লাস মানে থিওরি ক্লিয়ার হয়ে গেছিল ক্লাস থেকে। সো হচ্ছে আগে হচ্ছে ক্লাস নোটটা পড়তেছি, ক্লাস নোটটা পড়ে পুরো থিওরি এবং কোন ফর্মুলা কোন রুল এটা হচ্ছে আগে ক্লিয়ার করতেছি, ক্লিয়ার করে দেন আমি হচ্ছে মোস্তফা কামাল, আচ্ছা কার জানি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, হ্যালো, লাভ ইউ একটু হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটা বলতেছিলাম, ওডি হচ্ছে আমি সবার আগে হচ্ছে ক্লাস নোট ফলো করতেছি, ক্লাস নোট ফলো করে আমি হচ্ছে থিওরি প্লাস হচ্ছে ফর্মুলাটা পুরোপুরি ক্লিয়ার করে নিতেছি। এন্ড আমার ক্লাস নোটটা হচ্ছে সব ড্রাইভে আপ দেওয়া আছে, দেখতে পারবি। দেন কি করতেছি আমি হচ্ছে শুধুমাত্র ওডির জন্য আমি দুইটা বই একসাথে ফলো করতেছি, শুধুমাত্র ওডির জন্য দুইটা বই একসাথে ফলো করতেছি। একটা হচ্ছে মোস্তফা কামাল স্যারের বই আর একটা হচ্ছে তোর রিয়ার বই, রাইসিংহানিয়ার বই। এখন সিটির আগ পর্যন্ত আমরা যতটুকু টপিক পড়ছিলাম অতটুকু টপিক আমি শুধুমাত্র রাইসিংহানিয়া থেকে করছিলাম এবং রাইসিংহানিয়ার এক্সারসাইজ প্লাস এক্সাম্পল দুইটাই করছিলাম। বাট ম্যাডাম হচ্ছে পরে জানাইছে যে কোন সেকশনে কি বলছে যে দুইটা এই একটা বইয়ের এক্সারসাইজ আর হচ্ছে এক্সাম্পল করার থেকে দুইটা বইয়ের সলভ এক্সাম্পলস করা আর কি বেটার। এই জন্য আমি ওই সিটির সিলেবাসের পর থেকে যতটুকু ওডিতে পড়াইছে সবকিছু হচ্ছে আমি রাইসিংহানিয়ার শুধু এক্সাম্পল এবং মোস্তফা কামালের শুধু এক্সাম্পল করব, কোনো এক্সারসাইজ করব না। আর তার পাশাপাশি হচ্ছে টার্ম ফাইনাল করব। এখন হচ্ছে তোর আগে হচ্ছে মোস্তফা কামালের রিয়াটা করা বেটার, এই রিয়ার কি বলে এক্সারসাইজ এক্সাম্পল গুলা করা বেটার, কারণ ওগুলো একটু ইজি, কনসেপ্টটা ক্লিয়ার করতে হেল্প করে। দেন ওগুলা করা হয়ে গেলে তুই হচ্ছে তারপর আমি বলবো তারপর তোরা রাইসিংহানিয়াতে যাইস না, কারণ রাইসিংহানিয়া একটু প্যারা আছে। তো তারপর কি করবি, তোরা টার্ম ফাইনালে চলে যাবি। টার্ম ফাইনালে চলে গেলে দেখেই বুঝবি যে হ্যাঁ টার্ম ফাইনালে ইজি না মিডিয়াম না কঠিন লেভেলের কোশ্চেন আসে। তারপর তোরা রাইসিংহানিয়ার এক্সাম্পল করতে পারিস, কারণ রাইসিংহানিয়ার এক্সাম্পলে অনেক কঠিন কঠিন ম্যাথ আছে যেগুলো টার্ম ফাইনালে আসে না। তো ধর একটা ম্যাথ করার সময় বেশি কঠিন লাগলো, করতেও ইচ্ছা করতেছে না, দেখলি ওটা টার্ম ফাইনালে আসেনি, চাইলে ওটা স্কিপ মারতে পারবি। এই সিকোয়েন্সে আমি বেসিক্যালি ওডিই করতেছি। সো এটা গেল হচ্ছে আমাদের ওডি হিসাব। সো ওডি কিন্তু দুইটা বই করতেছি, শুধুমাত্র এক্সাম্পল। সিকোয়েন্সটাকে আমি যদি আবার রিপিট করি, প্রথমে হচ্ছে খাতার ক্লাস নোট, তারপর হচ্ছে মোস্তফা কামালের এক্সাম্পল, তারপর টার্ম ফাইনাল থেকে একটা ওভারভিউ নেয়া, তারপর হচ্ছে রাইসিংহানিয়ার এক্সাম্পল গেল। এখন তুই যদি টাইম বেশি না পাস রাইসিংহানিয়ার সব এক্সাম্পল করার দরকার নেই, জাস্ট একটা মানে সিলেকশন করে করে করলেই হইলো। এবার আমরা আসি পিডির ব্যাপারে। এখন পিডিটা হচ্ছে সবচেয়ে মানে অল্প মানে সবচেয়ে মানে এফোর্টের তুলনায় তোর হচ্ছে মানে আউটকাম খুব কম। কেন আমি বলি, কারণ পিডি হচ্ছে তোর মাত্র 6টা কোশ্চেন আসবে পরীক্ষায়। সেকশন এ তে 3টা, সেকশন বি তে 3টা। তো তোর হচ্ছে মাত্র 6টা কোশ্চেনের জন্য তোর 500-600 মতো করা লাগতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে এখন আমি বলি এখানে একটা লাভ হয়েছে, সেকশন এর পার্টে যতটুকু ওডি থাকে ওডি সেকশন এতে হচ্ছে তোর 4 পিট মেথডের আগ পর্যন্ত শেষ হয়ে যায়। তার মানে রাইসিংহানিয়া চ্যাপ্টারের, তো রাইসিংহানিয়ার বইয়ের হচ্ছে চ্যাপ্টার 4 পর্যন্ত তোর সেকশন এ কিন্তু কভার হয়ে যাবে পিডি এর ক্ষেত্রে। কারণ হচ্ছে তোর প্রথমে থাকে হচ্ছে ওই যে ফরমেশন অফ ইকুয়েশন, ওইটা থেকে একটা কোশ্চেন আসে যেটা কনস্ট্যান্ট এলিমিনেশন অথবা ফাংশন এলিমিনেশন করে আসতে পারে। সেকেন্ড কোশ্চেন থাকে হচ্ছে ল্যাগ্রেঞ্জ মেথড। আর থার্ড কোশ্চেনটা আসবে তোর হচ্ছে 4 পিট মেথড, মানে এটা মোটামুটি ফিক্সড। এখন এই তিনটা কিন্তু মোটামুটি ইজি এন্ড ল্যাগ্রেঞ্জ পর্যন্ত আমাদের সিটিতেই কভার। তো তুই যদি 4 পিট করে ফেলিস তোর কিন্তু সেকশনে পুরো সেফ হয়ে গেল ম্যাথের জন্য। তো তোর এই তিনটা জিয়া হয়ে গেল। এবার তারপরে যে তিনটা কোশ্চেন যেটা হচ্ছে তোর রিয়াতে আসে কি বলে সেকশন বি তে আসে, ওই তিনটা হচ্ছে একটু ভালো কঠিন, আগের তিনটার মতো ইজি না, ভালো কঠিন আছে। এটার জন্য তোর ভালো একটা অ্যামাউন্ট অফ প্র্যাকটিস করা লাগবে। বাট এটা হচ্ছে দেখে যতটাও কঠিন মনে হয়, আসলে এতটা কঠিন না। যারা হচ্ছে আমার হচ্ছে ওই যে ওডির আমি চ্যাপ্টার 4 এর ক্লাসটা নিছিলাম, যারা চ্যাপ্টার 4 এর ক্লাসটা করছিস বা যাদের ওডির চ্যাপ্টার 4 এর তোর বেসিক গুলা মোটামুটি ক্লিয়ার আছে, তারা যদি হচ্ছে ওই বেসিক গুলো একটু কাজে লাগাইস তোরা একটা প্যাটার্ন খুঁজে পাবি যে পিডির হচ্ছে তোর 4 পিটের পর থেকে পিডির যতগুলা পড়াইছে ওগুলার প্যাটার্ন অনেকটা ওডির সাথে মিলে যায়, এক্স্যাক্টলি মিলবে না বাট অনেকটা মিলে যায়। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে ওই যে আমরা করছিলাম না যে হচ্ছে তোর কজ এক্স যদি থাকে তখন কি হয়, ডি স্কোয়ার গুলা মাইনাস এ স্কোয়ার দ্বারা রিপ্লেস হয়ে যায়। এইরকম মানে এই সিমিলার লুর হচ্ছে পিডি তে ইউজ হয়েছে। পিডি তে হচ্ছে ডিএক্স গুলা মাইনাস এ স্কোয়ার দিয়ে রিপ্লেস হয়ে যায়, ডিওয়াই গুলা হচ্ছে মাইনাস বি স্কোয়ার দিয়ে রিপ্লেস হয়ে যায়। এরকম এরকম করে আর কি তোর অনেক সিমিলার রুল।
সো ওই পার্টটা দেখে অনেক কঠিন মনে হতে পারে, বাট এত কঠিন না যদি তুই রুল গুলাকে একটু সাজাইতে পারিস, একসাথে সাজাইতে পারিস। তো এপিডির ওই পার্ট গুলা এবং প্রথম 3টা ম্যাথের পার্ট করার জন্য শুধুমাত্র এক্সাম্পল, তাও এক্সাম্পলের ভিতরেও তোকে মানে ইয়ে করে করতে হবে, বাদ দিয়ে করতে হবে। এক্সাম্পলে দেখবে অনেক কঠিন ম্যাথ আছে যেগুলো টার্ম ফাইনাল আসে না, ওগুলা করার কোনো দরকার নেই। সো পিডির জন্য গাইডলাইনটা হচ্ছে মেইনলি আগে হচ্ছে স্লাইড করবি, স্লাইডের ম্যাথ গুলা করবি, স্লাইডের হচ্ছে সবকিছু ক্লিয়ার হবে। ক্লিয়ার হওয়ার পর তারপর একটু টার্ম ফাইনাল একটা ওভারভিউ দেখে আসবি, বা হচ্ছে তুই যখন রাইসিং এর এক্সাম্পলটা করতে বসবি টার্ম ফাইনালটা সামনে ওপেন করে বসবি, কোশ্চেন গুলা দেখবি যে বেশি কঠিন কোশ্চেন আসে না, কারণ এই কঠিন কোশ্চেন দিলে এমনি পারবে না, মোটামুটি মিডিয়াম লেভেলের কোশ্চেন দেয়। তো তুই রাইসিং এর এক্সাম্পল করা শুরু করবি, এক্সাম্পলের ভিতরে দেখবি যে লাস্টের দিকে এক্সাম্পলে একটা দুইটা স্টপার প্রবলেম থাকে যেগুলো আর কি খুবই জঘন্য ম্যাথ, ওগুলা করার কোনো দরকার নেই। কারণ তুই দেখতেছিস মাত্র তোর 3টা ম্যাথ সেকশন বিতে, সেকশন এতে মাত্র 3টা ম্যাথ। সো এই 3টা ম্যাথের জন্য তুই অবশ্যই এত কষ্ট করতে যাবি না। সো চেষ্টা করবি যত কম ম্যাথ করে পিডিএফ পার পাওয়া যায় আর কি। সো এই জন্য শুধুমাত্র রাইসিং এর এক্সাম্পল এক্সাম্পল করলে না, তাও সিলেক্টিভ এক্সাম্পল আর কি, সব করার দরকার নেই, কঠিন গুলা বাদ। সো এই ছিল হচ্ছে আমাদের পিডির ব্যাপারে। সো আমি যদি লিখে দিই, এটা হচ্ছে তোর কে মোস্তফা কামাল প্লাস তারপর হচ্ছে রাইসিংহানিয়াকে লিখলাম এমডি রাইসিংহানিয়া মানে এমডিআর, অনলি এক্সাম্পলস, এই দুইটারই অনলি এক্সাম্পলস। আর পিডির জন্য হচ্ছে শুধুমাত্র রাইসিংহানিয়া এমডিআর এর খালি হচ্ছে এক্সাম্পলস, ঠিক একটু কোন, এক্সারসাইজ কোন করার কোনো চ্যাপ্টার দরকার এটাও নেই। একটু লিখে দিস তাহলে সুবিধা হবে। চ্যাপ্টার, আচ্ছা হ্যাঁ চ্যাপ্টারটা একটু প্যারা আছে, কারণ হ্যাঁ চ্যাপ্টারে আমি হচ্ছে দিয়ে দিতে পারবো, হ্যাঁ চ্যাপ্টারে আমি লিখে দিতেছি, সমস্যা নেই, আমি তোদেরকে একটু ওই যে রেকর্ডিং এ দেখাই দিতেছি। বাট চ্যাপ্টারের ভিতর কিন্তু রাইসিং এর এক্সারসাইজ দেখা লাগে, এক্সারসাইজ আমি নিজেও এখনো সব আলাদা করিনি, আলাদা করে আমি সামনে দিয়ে দিব, আমি একটা লিস্ট বানাইতেছি রাইসিং এর কোন কোন এক্সারসাইজ করা লাগবে। বাট চ্যাপ্টার আমার দাগানো আছে, চ্যাপ্টার আমি দিয়ে দিতেছি। এবার আমরা যদি আসি স্ট্যাটস, এখন স্ট্যাটস এর বেলায় হচ্ছে আমি হচ্ছে 21 ব্যাচের যেই ভাই সবচেয়ে মানে বর্তমানে আর কি টপে আছে যেই ভাই, ওই ভাইয়ের কাছ থেকে আমি মোটামুটি খবর নিছিলাম। উনি পার্সোনালি কি করছিল, উনি হচ্ছে স্ট্যাটস এ শুধুমাত্র স্লাইড করে চলে গেছে। মানে স্ট্যাটস পার্টটা, স্ট্যাটিস্টিক্স পার্টটা রাখ পর্যন্ত উনি প্র্যাকটিস করছিল, লাইক হচ্ছে তোর ওই যে মোমেন্ট পর্যন্ত কিন্তু তোর পিওর স্ট্যাটিস্টিক্স, মোমেন্টের পর থেকে যা যা আছে ওগুলো কিন্তু সব প্রবাবিলিটি এবং ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়ছে। তো উনি আমাকে বলছিল যে উনি ওই যে এসপি গুপ্তার বই, ওই এসপি গুপ্তাতে হচ্ছে উনি ফলো করতো বিজনেস স্ট্যাটিস্টিক্স, বাট স্যার আমাদেরকে সাজেস্ট করছে অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স পার্টের জন্য। এখন আমি হচ্ছে অ্যাডভান্স প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক্স করতেছি, তুই ওটাও করতে পারিস, বিজনেস স্ট্যাটিস্টিক্সও করতে পারিস, দুইটাই আর কি কাইন্ড অফ সিমিলার বই, দুইটা এসপি গুপ্তার লেখা। আর বিজনেস মানে যে ওই নাম বিজনেস মানে যে ওটা কমার্সের পোলাপানের বই এমন কিছু না, ওই বিজনেস স্ট্যাটিস্টিক্স ইভেন আরো টাফ আর কি, আরো বড় একটা বই, তোর আরো কঠিন অ্যাডভান্স প্র্যাকটিক্যাল স্ট্যাটস এর তুলনায় আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি অ্যাডভান্স প্র্যাকটিক্যাল স্ট্যাটস এর শুধুমাত্র এক্সাম্পল করতেছি মোমেন্টের আগ পর্যন্ত। এবং প্রবাবিলিটির একটা আলাদা চ্যাপ্টার আছে যেখানে কিছু প্রবাবিলিটি জেনারেল কিছু প্রবলেম আছে, ওইগুলাও আমি অ্যাডভান্স প্র্যাকটিক্যাল স্ট্যাটস থেকে করতেছি। তারপর আমি কি করতেছি, এরপর থেকে যতগুলো টপিক আছে, ডিস্ট্রিবিউশন, বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, হাইপোথেসিস টেস্টিং বলিস, রিগ্রেশন অ্যানালাইসিস, যত ধরনের কন্ডিশনাল প্রবাবিলিটি হ্যান আছে, এই সবগুলোর জন্য স্যারের কাছে আমি আলাদা গিয়ে জিজ্ঞাসা করছিলাম, স্যার সাজেস্ট করছিল ওয়ালপল এবং মায়ার্স এর বই। এবং হচ্ছে তোর হচ্ছে অনেকেই ওয়ালপল মায়ার্স এর বইটাই আর কি মেনলি করতেছে এই পার্টের জন্য। এবার আমি ওই ভাইয়ের কথা বলি, 21 ব্যাচের ভাই। ওই ভাই হচ্ছে আমাকে বলছিল যে উনি হচ্ছে ওই স্ট্যাটিস্টিক্স এর পরের পার্ট থেকে মানে প্রবাবিলিটি থেকে শুরু হয়ে যা যা শুরু হয়েছে ওগুলোর জন্য উনি কোনো বই করেনি, উনি শুধুমাত্র স্লাইডার টার্ম ফাইনাল করে চলে গেছে। এখন এটাতে উনি বাইচে গেছে, বাইচে যায়নি মানে, এটাই আসলে সবাই করে, কারণ হচ্ছে স্ট্যাটিস্টিক্স এ কোশ্চেন বারবার রিপিট হয়, যদি তোরা টার্ম ফাইনালটা দেখিস দেখবি যে 70 থেকে 80% কোশ্চেনই স্যার স্লাইড থেকে মাইরা দেয় বা প্রিভিয়াস টার্ম ফাইনাল রিপিট হয়। তো এই জন্য উনারাও আর কি জাস্ট ওই স্লাইড এবং টার্ম ফাইনাল করে চলে গেছিল, উনি কোনো বই করেনি মোমেন্টের পর থেকে। তাও উনাদের ফোর টোর সবারই আইসে পড়ছিল, গণহারে ফোর উঠছিল। তো এটা একমাত্র তখনই হবে যদি স্যার প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন রিপিট করে, বাট যদি রিপিট না করে তখন কিন্তু বিপদ। এই জন্য তোর কি করতে হবে, টার্ম ফাইনাল প্লাস স্লাইড পুরাপুরি করার পাশাপাশি তোর বইও করতে হবে। তো তুই হচ্ছে প্রবাবিলিটি থেকে শুরু করে বাকি পার্টটুক হচ্ছে ওয়ালপল মায়ার্স থেকে করতে পারিস, ডিস্ট্রিবিউশনের সবকিছু। এবং ওয়ালপল মায়ার্স এর এক্সারসাইজ করার কোনো দরকার নাই, মানে এক্সারসাইজ করে অনেক সময় নষ্ট হবে, জাস্ট এক্সাম্পল করিস। আর এক্সারসাইজে যদি এক দুইটা ভালো ম্যাথ পেশ করতে পারিস, বাট আমি নিজেও এক্সারসাইজ করবো না, আমি জাস্ট ওয়ালপল মায়ার্স এর এক্সাম্পল গুলো করে যাব। এবং আর অ্যাডভান্স প্র্যাকটিক্যাল স্ট্যাটস এরও শুধুমাত্র এক্সাম্পল করবো। তো এই ছিল স্ট্যাট। তো স্ট্যাটস এর জন্য আমি যদি বইয়ের নাম লিখে দিই, অ্যাডভান্সড প্র্যাকটিক্যাল স্ট্যাটস বাই এসপি গুপ্তা, এসপি গুপ্তা প্লাস মায়ার্স এর বই, মায়ার্স এর বই দুইটার ক্ষেত্রে অনলি এক্সাম্পলস।
আর টিএফ তো আছে, টিএফ আর আমি আলাদা করে লিখতেছি না, সবকিছুর জন্য তো টিএফ করে যাইতে হবে। ঠিক আছে। আর অ্যাডভান্স প্র্যাকটিক্যাল স্ট্যাটস হচ্ছে আপ টু মোমেন্ট প্লাস যদি প্রবাবিলিটি করতে চাস করতে পারিস। প্রবাবিলিটি আমি বেসিক্যালি দুই বই থেকেই করতেছি। প্রবাবিলিটি দুইটা বই থেকেই করতেছি, মায়ার্স থেকেও করতেছি, আর ইয়া থেকেও করতেছি, স্ট্যাটস থেকেও করতেছি, কারণ আমি একটু প্রবাবিলিটি মানে কাইন্ড অফ একটু খারাপ আর কি, তাই আর কি প্র্যাকটিস বেশি করতেছি। তো এই ছিল হচ্ছে তোর ম্যাথের জিনিসপাতি আর কি। ম্যাথ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে আস্ক করতে পারিস, নাহলে আমরা লাস্টে ডিসকাশন করলাম সবকিছু নিয়ে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, আমরা ম্যাথ অনলি নিয়ে কথা বলে ফেলছি। হ্যাঁ, তো হ্যাঁ বল। অনলি প্রবাবিলিটি চ্যাপ্টারটা কোন বই থেকে পড়তেছিস? আমি হচ্ছে প্রবাবিলিটি দুইটা বই থেকেই পড়তেছি। প্রবাবিলিটির ভিতরে জেনারেল প্রবাবিলিটির যে কোশ্চেন গুলা, এগুলা হচ্ছে আমি এই এসপি গুপ্তার বইটা থেকে পড়তেছি। এবং প্রবাবিলিটির ভিতরে যে কন্ডিশনাল প্রবাবিলিটি পার্টটা, ওই পার্টটা পড়তেছি ওয়ালপল মায়ার্স থেকে। আর রিয়াতে কিন্তু তোর এরকম ভাগ করে দেয়া নেই। এই যে ডিস্ট্রিবিউশন বলিস বা তোর হচ্ছে ওই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, এগুলো কিন্তু এসপি গুপ্তাতে আলাদা করে দেয়া নেই। এসপি গুপ্তাতে জাস্ট এই 30টা থেকে 35টা এক্সাম্পল আছে প্রবাবিলিটি, হ্যাঁ, জেনারেল প্রবাবিলিটি। টপিক ওয়াইজ দেওয়া আছে আলাদা করে। হ্যাঁ হ্যাঁ, মায়ার্সে টপিক ওয়াইজ দেয়া আছে, এই জন্য এরপর থেকে তোর আর এসপি গুপ্তা ফলো করলে হবে না, মায়ার্স ফলো করতে হবে। ঠিক আছে। সো এই ছিল ম্যাথ। ম্যাথের পর এবার যদি আসি আমরা সার্ভেতে। সার্ভের জন্য তো হচ্ছে বেসিক্যালি তোর হচ্ছে দুইটা বই ফলো করলেই হয়। এখন হচ্ছে মানে পানমিয়ার বই ফলো করলে, ভলিউম 1 আর ভলিউম 2, এর বাইরে কোনো বই করার দরকারও নেই, টাইমও পাবি না। এবার সার্ভেটা একটু ক্রিটিক্যাল। সার্ভেটা কেমনে প্রিপারেশন নেবে আমি একটু বলি। আমি যদি হচ্ছে স্যারদের কথা আলাদা করে বলি, প্রথমত আসি অনিন্দ্য স্যারের ব্যাপারে। অনিন্দ্য স্যার হচ্ছে প্রথম যে টপিকটা পড়াইছে ওইটা হচ্ছে মানে একদম মানে অনিন্দ্য স্যারের অর্ধেক করছি শুরু থেকে একদম কোর্সের মাঝখান পর্যন্ত তোর হচ্ছে ট্রানজিশন কার্ভের ভিতরে লিমিটেড। সো ট্রানজিশন কার্ভ ওটা হচ্ছে পুরো একটা ম্যাথমেটিক্যাল পার্ট, ওইখান থেকে থিওরি আসলেও ধর 5-10 মার্কের, 5 মার্কের 2-3 মার্কের, 5-6 মার্কের থিওরি, এর বেশি থিওরি না। এন্ড স্যার ওইটার আন্ডারে ডেরিভেশন গুলা স্যার আমাদেরকেও করায়নি, করতেও নিষেধ করছে, কারণ স্যার বলছে ডেরিভেশন উনি দিবেন না। And উনি যদি দিয়ে দেয় আমার কিছু করার নেই। ঠিক আছে, এই জন্য আমি নিজেও ডেরিভেশন প্র্যাকটিস করবো না। ওই অনিন্দ্য স্যারের স্লাইডের ভিতর যেসব ডেরিভেশন নাই ওইসব ডেরিভেশন আমি নিজেও প্র্যাকটিস করবো না। বাট কিছু ডেরিভেশন কিন্তু টার্ম ফাইনাল আগে আসছে, বাট স্যার করতে নিষেধ করছে। ঠিক আছে, গেল। সো এই স্যারের কোর্সের ভিতর ম্যাথমেটিক্যাল পার্টটা হচ্ছে তোর ভার্টিক্যাল কার্ভের পার্টটা এবং হচ্ছে তোর ট্রানজিশন কার্ভের পার্টটা। যেই পার্টটার জন্য হচ্ছে তোর বেস্ট হচ্ছে প্রথমে স্যারের স্লাইডের ম্যাথটা করবি, করলে তোর আর ওই ম্যাথের হচ্ছে বেশি একটা পেঁচায় না, ওই একই প্যাটার্নের ম্যাথ বারবার রিপিট হয়। যদি ভার্টিক্যাল কার্ভ দেখিস, ভার্টিক্যাল কার্ভ দেখবি লাস্ট 10 বছর সেম কোশ্চেন আসছে ভ্যালু চেঞ্জ করে। ট্রানজিশন কার্ভও কম বেশি একই প্যাটার্নের ম্যাথ দিয়ে দেয়। ঠিক আছে। তো এই দুইটার জন্য কি করবি, আগে হচ্ছে স্যারের স্লাইডের ম্যাথটা করবি, স্যারের স্লাইডের ম্যাথটা করে দেন টার্ম ফাইনাল করবি। টার্ম ফাইনাল সলভ আমি দিয়ে দিছি অনেক আগেই, ভার্টিক্যাল প্লাস হচ্ছে রিয়া নাম কি ট্রানজিশন কার্ভের ফুল সলভ দেয়া আছে লাস্ট 9 বছরে। ওগুলা করবি, করলে তোর পুরোপুরি আইডিয়া হয়ে যাবে। তারপর তুই কি করবি, তুই বইতে যাবি, বইতে গিয়ে দেখবি এক্সাম্পলে সর্বোচ্চ 2-3টা ম্যাথ পাবি, এক্সারসাইজে সর্বোচ্চ 1-2টা ম্যাথ পাবি। তো বইতে দুই এই ভার্টিক্যাল এবং ট্রানজিশন কার্ভ দুইটার ক্ষেত্রেই সর্বোচ্চ তুই টোটাল বইতে এক্সাম্পল আর এক্সারসাইজ মিলে 3টা 4টা কি 5টা প্রবলেম পাবি। তোর ওই 3টা 4টা 5টা প্রবলেম করলেই তোর হচ্ছে অনিন্দ্য স্যারের ম্যাথমেটিক্যাল পার্টের পুরো প্রিপারেশন হয়ে গেল। তারপর তুই কি করবি, আচ্ছা আমি অনিন্দ্য স্যারের নাম লিখি, অনিন্দ্য স্যারের পার্ট গেল। তো তারপর অনিন্দ্য স্যারের পার্টে বাকিটুক যা যা পড়াইছে স্যার সবকিছু হচ্ছে টোটালি থিওরিটিক্যাল, জিআইএস, মডার্ন টুলস অফ সার্ভে, এবং হচ্ছে তোর হচ্ছে কি বলে হাইড্রোগ্রাফিক সার্ভে। এখন হাইড্রোগ্রাফিক সার্ভেইং তারপর জিআইএস এগুলো হচ্ছে আমাদের নতুন আসছে না, জিআইএস টা নতুন না, তোর হাইড্রোগ্রাফিক সার্ভেইংটা হচ্ছে মোটামুটি নতুন দিছে আমাদের সিলেবাসে, এটা এর আগে কখনো ছিল না। সো এটা টার্ম ফাইনালে পাবিও না খুব একটা। বাট 18 ব্যাচের স্লাইডে হচ্ছে তোর আমি হচ্ছে একটু হাইড্রোগ্রাফিক সার্ভেইংটা বইতে দেখছিলাম, বইতে হাইড্রোগ্রাফিক সার্ভেইং চ্যাপ্টারটা তোর হচ্ছে প্রজেক্ট সার্ভেইং এর সাথে অনেকটা রিলেটেড আর কি। এখন 18 ব্যাচের স্লাইডে 18 ব্যাচের টিমস লিঙ্কে গিয়ে নিয়াজ স্যারের রেকর্ডিং গুলার লাস্ট রেকর্ডিংটা যদি দেখিস, ওটা দেখবি প্রজেক্ট সার্ভেইং এর উপর একটা ক্লাস নিছে স্যার। তো যদি হাইড্রোগ্রাফিক সার্ভেইং থেকে কিছু এক্সট্রা জানতে চাইস, মেবি প্রজেক্ট সার্ভেইং এ গেলে খুব একটা হেল্প হইতে পারে। আমি জাস্ট হিন্ট দিয়ে রাখলাম, আমি নিজে ওইটা দেখিনি, পরে হয়তো দেখতে পারি। হাইড্রোগ্রাফিক সার্ভেইং এর জন্য বইতে কিছু কিছু জিনিস আছে দেখলাম, ওটা পড়তে পারিস। এবং স্যারের স্লাইড পড়লে থিওরির জন্য এনা। এখন থিওরির জন্য আমি একটা ট্রিক্স বলে রাখি, থিওরির জন্য তোর হচ্ছে বই পড়ে এক গাদা জিনিসপাতি পড়ে কোনো লাভ নেই। সো থিওরি স্যার এমনিও স্লাইডের বাইরে থেকে দিবে না, সো বেস্ট হচ্ছে তোর স্লাইডের কি পয়েন্টস গুলো মনে রাখা। তুই যদি কি পয়েন্টস গুলো মনে রাখতে পারিস, তাহলে কিন্তু তুই পরীক্ষায় নিজের ভাষায় ব্যাখ্যা করে লিখতে পারবি। এন্ড তুই যদি ব্যাখ্যাও এরকম গণহারে মুখস্থ করে যাস, পরীক্ষা হলে তোর কিছুই মনে থাকবে না। তো থিওরি পার্টটা আমি বলবো যে জাস্ট কি পয়েন্টস গুলা হাইলাইট করে রাখবি, কি পয়েন্টস গুলো মনে রাখবি, তাহলে পরীক্ষায় থিওরি এক্সপ্লেন করতে পারবি নিজের ভাষায়, মার্কসও পেয়ে যাবি। ঠিক আছে। সো হাইড্রোগ্রাফিক সার্ভেইং তোর স্লাইড পড়লে এনাফ আমার মতে। এবং মডার্ন টুলস অফ সার্ভে, যেটা অনিন্দ্য স্যার হচ্ছে রাকিব স্যারের স্লাইড দিছিল, বাট ওই পার্টটা কিন্তু অনিন্দ্য স্যারের আন্ডারে। ওই মডার্ন টুলস অফ সার্ভের জন্য স্যার বলে দিছে শুধুমাত্র স্লাইডে না, এটা স্যার নিজেই বলে দিছে।
তোর আলাদা করে বই পড়তে যাওয়ার কোনো দরকার নেই। এখন তো স্লাইডের একটা ছোট জিনিস বুঝতেছিস না, ওটা চ্যাট জিপিটি থেকে ছোট একটা এক লাইনের এক্সপ্লেনেশন নিয়ে স্লাইডে লিখে রাখলি। তো এইভাবে আর কি থিওরিটা পড়তে পারিস, মডার্ন টুলস অফ সার্ভে। আর আরেকটা হচ্ছে তোর ওই যে জিপিএস, জিআইএস, জিআরএস, হ্যান ত্যান, এইসব জিনিসপাতিও তোর স্লাইড পড়লে হয়ে যাবে। মানে অনিন্দ স্যারের যে এই থিওরি টুক ওইটুক মেইনলি তোর স্লাইড পড়লে হয়ে যাবে। আর স্লাইডের বাইরে যদি এক্সট্রা কিছু পড়তে চাইস, বই থেকে 1-2 লাইন পড়িস, এর বেশি দরকার নেই। আর মেইনলি চ্যাট জিপিটি তো আছে। তো এই ছিল হচ্ছে অনিন্দ স্যারের পার্ট, থিওরি আর মেইনলি হচ্ছে ম্যাথমেটিক্যাল। গেল। এবার আমরা আসি হচ্ছে আজিত স্যারের পার্টে। আজিত স্যার আমাদেরকে ক্লাসে বলছে যে স্যার হচ্ছে সেকশন এতে কোশ্চেন করবে, আর স্যার ম্যাক্সিমাম কোশ্চেন ম্যাথমেটিক্যাল দিবে। আজিত স্যার ক্লাসে এটা নিজেই বলে দিছে। এন্ড উনি উনার সেকশনে নাকি কোনো ওই ওবি রাখবে না, মানে ওই যে কম্পালসারি কোশ্চেন রাখবে না উনার সেকশনে। এখন আজিত স্যারের জন্য প্রিপারেশন নেওয়ার বেস্ট উপায়, স্যার হচ্ছে দেখবি তোর 60 থেকে 70% ম্যাথমেটিক্যাল লেকচার পড়াইছে, এবং বাকি 30-40% হচ্ছে থিওরিটিক্যাল লেকচার পড়াইছে। এখন আগে আমি বলবো তুই ম্যাথমেটিক্যাল গুলাকে টার্গেট কর, ঠিক আছে? কারণ থিওরি আসলে খুব শর্ট শর্ট থিওরি আসবে, 5 মার্ক, 10 মার্ক, কি হাইয়েস্ট 11-12 মার্কের থিওরি। আগে ম্যাথমেটিক্যাল লেকচার গুলাকে টার্গেট কর। ম্যাথমেটিক্যাল লেকচার গুলা কিভাবে টার্গেট করবি, আগে হচ্ছে স্লাইডটা ফুল করে ফেলবি, স্লাইডের সব ম্যাথ করে ফেলবি, স্লাইড থেকে পুরো কনসেপ্ট ক্লিয়ার করবি। আগে ফুল স্লাইড শেষ করবি। তারপর কি করবি, তুই টার্ম ফাইনালটা দেখবি। টার্ম ফাইনাল দেখলে তোর একটা আইডিয়া হবে, হ্যাঁ এই কোশ্চেন আসে, এই কোশ্চেন আসে, আসে না। তারপর তুই বইতে যাবি। মানে সার্ভেইং এর সিকোয়েন্সটাই বেসিক্যালি আমার মতে, মানে আমি এটা ফলো করি। আগে হচ্ছে স্লাইডের পর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হইলো। তারপর আমি আগেই বই ধরি না, আমি টার্ম ফাইনালে যাই। টার্ম ফাইনালে গিয়ে একটু অ্যানালাইসিস করি যে হ্যাঁ এই কোশ্চেন আসে, এই কোশ্চেন আসে না। কারণ বইতে কিন্তু অনেক হাবিজাবি এক্সাম্পল, অনেক হাবিজাবি এক্সারসাইজ আছে, যেগুলো হচ্ছে করার দরকারও নেই, যেগুলো স্যার করায়ও নেই, সিলেবাসের আন্ডারে পড়েও না। তো ওই যাতে বই করার সময় যাতে তোর মানে প্যারা না হয়, এই জন্য আগে টার্ম ফাইনালটা দেখবি। টার্ম ফাইনালে সলভ থাকলে টার্ম ফাইনালও করবি। তারপর কি করবি, বইয়ের এক্সাম্পল তখন তুই নিজে বুঝে যাবি যে বইয়ের তোর কোন এক্সাম্পল করা লাগবে আর কোন এক্সাম্পল করা লাগবে না। তো এইভাবে তুই হচ্ছে আজিত স্যারের ম্যাথমেটিক্যাল পার্টটা কিন্তু আগাইতে পারবি। আমার সাজেশন, আগে ম্যাথমেটিক্যাল পার্টটা শেষ করিস। তারপর কি দেখবি যে আজিত স্যার হচ্ছে কিছু থিওরি আছে। কেমন থিওরি, যেমন যে কন্টুরের ভিতর কিছু থিওরি আছে, কন্টুরস এন্ড লেভেলিং। তারপর হচ্ছে তোর থিওরি আছে হচ্ছে তোর ওই যে লাইডার ইউএভি নিয়ে এক গাদা থিওরি পড়াইছে স্যার। এগুলো কিন্তু এই লাইডার ইউএভি কিন্তু আগে কখনো ইনক্লুডেড ছিল না সিলেবাসে, নতুন আসছে। তো এটার জন্য স্লাইডের বাইরে কিছু পড়ার দরকার নেই, শুধু স্লাইড করে যাবি এবং চ্যাট জিপিটি থেকে 1-2 লাইনের হেল্প নিবি। আর এটা বইতেও নাই, এটা পড়ার কোনো রিসোর্সও নেই। সো আলটিমেটলি আর ওই তোর হচ্ছে ওই ওই স্যারের স্লাইড এবং ওই যে রেকর্ডিং দুইটা সেভ আছে মনে হয়, জানি না, ওই রেকর্ডিং গুলা দেখবি। তাহলে হচ্ছে তোর লাইডার ইউএভি থিওরি ক্লিয়ার হয়ে যাবে। মানে আজিত স্যারের থিওরির জন্য তোর মেইনলি হচ্ছে স্লাইড ফলো করলেই হবে, আর এক্সট্রা কিছু লাগবে না। গেল। সো এই হচ্ছে আজিত স্যারের কোর্স গেল। মেইনলি ম্যাথমেটিক্যাল প্রিপারেশন নিবি, থিওরি হচ্ছে অল্প কিছু প্রিপারেশন নিবি। মানে স্যার বলছে তোর ম্যাক্সিমাম ম্যাথমেটিক্যাল দিবে, তুই 70% ধরে নিতে পারিস যে ম্যাথমেটিক্যাল দিবে, বাকি 30% থিওরি হয়তো দিতে পারে, না হয়তো দিতে পারে না, 30% থিওরি দিবে। সো এটা ছিল হচ্ছে আজিত স্যারের প্রিপারেশন। গেল। এবার আসি হচ্ছে আমরা রাকিব স্যারের। রাকিব স্যারের পার্টটা হচ্ছে মানে সবচেয়ে হার্ডেস্ট পার্ট সার্ভেইং এর। রাকিব স্যারের জন্য মেইনলি কি করবে, রাকিব স্যারের কোশ্চেন মার্জ করা থাকবে, এই সেকশনও থাকবে, ওই সেকশনও থাকবে। এবং রাকিব স্যারের আমি একটু কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম রাকিব স্যারের পার্টের কোশ্চেনটা আসলে কেমনে হয়। স্যার থিওরিটিক্যাল কোশ্চেনও করে, ম্যাথমেটিক্যাল কোশ্চেনও করে, কিন্তু স্যার কোনো আলতু ফালতু থিওরিটিক্যাল কোশ্চেন করে না। একদম 5 মার্কের 6 মার্কের থিওরি লিখতে দিয়ে দেয়, আর খুব ইজি ইজি কমন থিওরি দিয়ে দেয়। তো স্যারের জন্য তোরা আজিত স্যারের মতো একদম সেম কাজ করবি, আগে ম্যাথে ফোকাস করবি। যেমন ফটোগ্রামেট্রি পুরাই একটা ম্যাথমেটিক্যাল একটা জিনিস ম্যাক্সিমাম, ম্যাথমেটিক্যালটাকে ফটোগ্রামেট্রি ফোকাস করবি। তারপর হচ্ছে এরিয়া ভলিউম ফোকাস করবি। স্যার তো কোর্সের শুরুতে কিন্তু স্যার দেখবি প্রচুর অনেক থিওরি পড়াইছে, বাট ওই থিওরি থেকে কিন্তু তোর টার্ম ফাইনালে 10% কোশ্চেনও আসে নাই। ঠিক আছে, ওই যে রেকগনিশন সার্ভে হ্যান ত্যান অনেক কিছু পড়াইছে স্যার, এগুলো থেকে কিন্তু খুবই কম কোশ্চেন আসে। তো এগুলো আমি বলবো লাস্টে করিস, আগে ম্যাথ ফোকাস করিস। স্যারের ম্যাথ শুরু হয়েছে তোর ওই যে এরিয়া ক্যালকুলেশন থেকে শুরু হয়েছে। তারপর ওই যে এরর থেকে, সরি, এররের চ্যাপ্টার গুলা থেকে মেইনলি হচ্ছে স্যারের ক্যালকুলেশন শুরু হয়েছে, লিনিয়ার মেজারমেন্টের ছোটখাটো কিছু ক্যালকুলেশন হয়েছে। আগে হচ্ছে ম্যাথমেটিক্যাল যেগুলো ফলো করবি। এটার জন্য একদম সেম, আগে স্যারের স্লাইডের সবগুলা ম্যাথ আর থিওরি, ম্যাথের থিওরি ক্লিয়ার করবি, ক্লিয়ার করে টার্ম ফাইনালটা দেখবি। টার্ম ফাইনালে দেখবি কেমন কোশ্চেন আসে, আসে না। টার্ম ফাইনাল সলভ না করলেও জাস্ট টার্ম ফাইনাল একটু দেখবি যে কেমন কোশ্চেন আসে, আসে না। তারপর তুই বইয়ের এক্সাম্পল আর এক্সারসাইজ করবি। এন্ড বইয়ের এক্সাম্পল এক্সারসাইজ খুব একটা বেশি ম্যাথ করা লাগবে না, কারণ সার্ভেইং এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুই দেখবি যে ম্যাথের টাইপস অনেক কম। ম্যাথে যেমন একটা ম্যাথের জন্য আমরা 10-12টা ম্যাথ করি, বাট সার্ভেইং এ কিন্তু তোর এত ম্যাথ করার দরকার হয় না। দেখবি যে একটাই দুইটাই কমন টাইপের ম্যাথ বারবার রিপিট হইতে থাকে। তো তোর ওই 1-2 কমন টাইপের ম্যাথের বাইরে ম্যাথ এক্সিস্টও করে না, এর বাইরে তোর করারও দরকার নেই। তো রাকিব স্যারের ক্ষেত্রে মানে ওভারঅল সার্ভের ক্ষেত্রে একই সিকোয়েন্স ফলো করবি। আগে হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট গুলোতে ফোকাস করবি, করে কি করবি, স্লাইড কভার করবি, স্লাইড কভার করে হচ্ছে টার্ম ফাইনালে যাবি, টার্ম ফাইনাল থেকে বইয়ে যাবি। গেল। তারপর তোরা থিওরির জন্য শুধুমাত্র দেখবি যে কেমন থিওরি কোশ্চেন আসে টার্ম ফাইনালে, আর খালি স্লাইড পড়বি, শেষ।
এখন বই আসলে খুব একটা ধরার টাইমও পাবি না, কারণ এবার যেহেতু পিএল কম। আর বইতে একমাত্র ওই টপিকই ধরতে যাই যে টপিক তুই স্লাইড করে বুঝবি না, একমাত্র ওই টপিকে বইতে ধরতে যাইস। এবার আসি যে এতক্ষণ তো বলে দিলাম যে কিভাবে সার্ভে প্রিপারেশনটা নিবি, এবার বলি যে ক্লাস না বুঝলে কি করবি। এখন আমি হচ্ছে চেষ্টা করব যতটুকু টাইম পাই আমি ক্লাস নিয়ে নেওয়ার চেষ্টা করব, যদি আমি নিজেও টাইমে কভার করতে পারি। কারণ তোর ধর ম্যাথ যেমন আমি নিজে একবার পড়ে দ্বিতীয়বার হচ্ছে ক্লাস নিয়ে নিতে পারছি, বাট সার্ভিং এটা পসিবল হবে না, কারণ সার্ভিং আমার অ্যাটলিস্ট 2 বার নিজের পড়া লাগবে, তারপর 3 নাম্বার বার পড়ার টাইমে তোদেরকে পড়াই দিতে পারি আর কি। ঠিক আছে। সো এটা এখন আমি নিজেই একবারও এখনো শেষ করতে পারিনি, 2 বার শেষ করতে হবে। তারপর 3বারের বেলায় আসলে আর কি আমি ক্লাস নিতে পারবো। এটা হইতে হইতে তোর ভালো একটা টাইম লাগবে, লাইক নেক্সট মাসে 3-4 তারিখ লাগে যেতে পারে আর কি। বাট আমি চেষ্টা করবো যতটুকু পসিবল, আমি চেষ্টা করবো ক্লাস নেওয়া। এখন হচ্ছে আমার ক্লাস নেওয়ার আগ পর্যন্ত তোরা কি করবি। সার্ভিং এর জন্য তোর পুরানো ব্যাচের আমি বলবো যে ইউটিউবে ঘাটাঘাটি বেশি একটা করতে চাইস না, কারণ আমি নিজেও পার্সোনালি ইউটিউবের মানে পার্সন না। মানে কারণ ইউটিউব দেখবি যে একটা টপিক সার্চ দিছিস, অনেক টাইম চলে যেতেছে, 1-2টা ভিডিও দেখেও বুঝতেছিস না, মানে ইউটিউব খুবই ইনএফিশিয়েন্ট লাগে আমার কাছে পার্সোনালি। কি করবি, আগে স্লাইডটা নিজে পড়বি, স্লাইড নিজে করে স্লাইড নিজে যতটুকু বুঝলি ততটুকু তো বুঝে গেলি। যতটুকু বুঝবি না ততটুকুর জন্য রিয়াতে চলে যাবে, 18 ব্যাচের রিয়াতে চলে যাবে, টিমসে চলে যাবি। ওইখান থেকে খুঁজে খুঁজে দেখবি, দেখবি যে কোন টপিকের আন্ডারে কোন ভিডিও পড়ছে। মাঝে মাঝে দেখবি যে টপিকের নাম লেখা থাকে না, চ্যাপ্টার এরকম ভলিউম 1 চ্যাপ্টার 2 ভলিউম 1 চ্যাপ্টার 3 থাকে। তো তুই ওই স্লাইড থেকে বইয়ের ভিতরে ওইটা ট্র্যাক করবি, ট্র্যাক করে দেন রেকর্ডিংটা দেখবি। দেন রেকর্ডিং দেখার পরে হালকা একটু বই রিডিং পড়তে পারিস, শুধুমাত্র আমি বলবো বই শুধুমাত্র ওই টপিকটা রিডিং করবি যে টপিকটা তুই স্লাইড দেখে বুঝবি না। স্লাইড দেখে যেটা বুঝে গেছিস ওটা বই পড়ার কোনো দরকার নেই, টাইম নষ্ট হবে। সো আশপাশে রিসোর্স আছে, মেইনলি হচ্ছে 18 ব্যাচের তোর ওই লিঙ্কটা, আর হচ্ছে তোর ওই স্লাইড টাইড হ্যান ত্যান, এগুলা ঘাটাঘাটি করে তোকে হচ্ছে থিওরি বুঝতে হবে। গেল। সো এমনি হচ্ছে মেইনলি আর কি তোরা মানে যতগুলা সাবজেক্ট আছে এগুলো থিওরি এভাবে ক্লিয়ার করতে পারিস। সো এই ছিল সার্ভে। সার্ভে নিয়ে কারো কারো কোনো কোয়ারি থাকলে হচ্ছে বলতে পারিস। আচ্ছা, সার্ভের পর আমি চলে যেতেছি হচ্ছে ত্রিপলিতে। সো ত্রিপলি আমার বলার কিছু নাই, ত্রিপলি হচ্ছে ম্যাডামের যারা হচ্ছে ম্যাডামের এই 45টা সরি 41টা ক্লাস আছে, 41টা ক্লাস করিস নি, ফুল ক্লাস করিস। ক্লাস করলে তোর মোটামুটি হচ্ছে তোর পুরো সিলেবাসই শেষ, 95% 90% সিলেবাস শেষ। তারপর তোর বাকি 10% থাকে হচ্ছে তোর মানে ত্রিপলি নিয়ে আমি বেশি কথা বলবো না, ত্রিপলি নিয়ে সবই জানিস। মেইনলি হচ্ছে তোর বই করবি, বইয়ের এক্সারসাইজও করবি, বইয়ের এক্সাম্পলও সব করবি, এক্সারসাইজও সব করবি। আর হচ্ছে স্যারের স্লাইড স্যারের ক্লাস নোট সব করবি। আর টার্ম ফাইনাল করবি, তাহলে ত্রিপলি প্রিপারেশন হয়ে গেছে। এগুলো সবকিছু সলিউশন আছে, সবকিছু সব আছে। তো ত্রিপলি নিয়ে খুব একটা বেশি প্যারা নেই। আর হচ্ছে আচ্ছা, যে অনেকে হয়তো বই নাও জানতে পারে, বইয়ের নাম জানাই রাখি। প্রথমটা হচ্ছে সাদিকু, মানে এসি রাখ পর্যন্ত সাদিকু। এসির পর থেকে তোর হচ্ছে ট্রান্সফরমার এবং হচ্ছে রিয়ার পার্টটা কি বলে ইন্ডাকশন মোটর, এই দুটা চ্যাপম্যান থেকে। এবং রেসিডেন্সিয়াল ওয়্যারিং এর জন্য কোনো কিছু লাগবে না, স্যারের স্লাইড গেল। এটা হচ্ছে তোর মেইনলি হচ্ছে ত্রিপলির পড়া। এখন ত্রিপলিতে তোরা কি করবি, তোরা হচ্ছে ম্যাডামের কাছে ট্রান্সফরমারের আগ পর্যন্ত পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবি, বাট ইন্ডাকশন মোটরটা বাদ পড়ে যাবে। ইন্ডাকশন মোটর হচ্ছে অনেকে ক্লাসে ক্লাসে বেসিক্যালি কেউই বুঝেনি, এত কঠিন টপিক, বুঝার কথা না ইন্ডাকশন মোটর। বাট ইন্ডাকশন মোটর তোরা এক জায়গা থেকে দেখতে পারবি, সেটা হচ্ছে 18 ব্যাচে আহবাব স্যারের ক্লাস আছে। 18 ব্যাচ না কোন একটা ব্যাচ, 21 ব্যাচ জানি না। আহবাব আহবাব স্যার নামের একজন স্যারের ক্লাস পাবি। উনার হচ্ছে পুরো এরকম ইউটিউবে 7-8টা ক্লাস দেয়া আছে ইন্ডাকশন মোটরের উপরে। সো ইন্ডাকশন মোটর ওইখান থেকে পড়লে হয়ে যাবে। এখন ইন্ডাকশন মোটরের জন্য তোদের 3 ফেজাল সার্কিটের নামটা ছোট একটু কনসেপ্ট লাগবে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলতেছিলি কেউ? নামটা লিখে দিস স্যারের। আচ্ছা আচ্ছা, স্যারের নাম লিখে দে। হ্যাঁ, ত্রিপলি হচ্ছে প্রথমে হচ্ছে তোর আরিক ম্যাডামের রেকর্ডিং। আরিক ম্যাডামের রেকর্ডিং আপ টু, মানে এটাই মেইনলি সবকিছুর জন্য। এবার আমি জাস্ট ইয়েটা লিখে দিই ইন্ডাকশন মোটরের জন্য। ইন্ডাকশন মোটর আইএম, এটা হচ্ছে আহবাব স্যারের রেকর্ডিং 18 ব্যাচে। আহবাব স্যার 18 ব্যাচ। উনার উনার রেকর্ডিং গুলো ইউটিউবে দেয়া খুব সম্ভবত। সো ইউটিউব থেকে দেখে নিস, 7-8টা ক্লাস আছে টোটাল। এখন একটা জিনিস জানাই রাখি, এই রিয়ার জন্য ইন্ডাকশন মোটরের জন্য কিন্তু অল্প কিছু 3 ফেজাল সার্কিটের কনসেপ্ট লাগবে, একদম বেসিক কনসেপ্ট লাগবে। বাট 3 ফেজাল সার্কিটের পুরোপুরি কনসেপ্টের দরকার নেই। 3 ফেজাল সার্কিট কিন্তু মানে আমাদের কিন্তু সিলেবাস থেকে বাদ দিয়ে দিছে স্যার, 3 ফেজাল সার্কিট আমাদের নাই। বাট 3 ফেজাল সার্কিটের একদম প্রথম অল্প একটু হালকা একটা কনসেপ্ট লাগবে, যে ইন্ডাকশন মোটর বুঝতে, এর বাইরে লাগবে না। সো কেউ হচ্ছে ওই ইন্ডাকশন কি বলি 3 ফেজাল সার্কিট আবার পুরোপুরি পড়তে যাইস না, জাস্ট বেসিক ধারণা নিয়ে দেন ইন্ডাকশন মোটর পড়া শুরু করে দিতে পারিস। তো এই ছিল হচ্ছে ত্রিপলির মেইনলি জিনিসপাতি। আর ত্রিপলিতে একটু জানাই রাখি, ত্রিপলি একটু প্র্যাকটিস বেশি করিস, কারণ ত্রিপলিতে কিন্তু টার্ম ফাইনাল রিপিট হয় না। অন্যান্য সব সাবজেক্টে টার্ম ফাইনাল তোর প্যাটার্ন রিপিট হয়, ত্রিপলিতে রিপিট হয় না। তো তোর এক্সারসাইজও করতে হবে, টার্ম ফাইনালও করতে হবে, এক্সাম্পলও করতে হবে, সবই করে যেতে হবে, প্র্যাকটিসটা বেশি করতে হবে। তো এই ছিল মেইনলি ত্রিপলি। এবার আমরা আসি হচ্ছে
এবার ইংলিশটাতে আসি, লাস্টে ফিজিক্স নিয়ে কথা বলি। ফিজিক্স তো একটু একটু ডিটেলস আলাপ করা হবে, ইংলিশ নিয়ে কথা বলি। ইংলিশটা হচ্ছে মানে আমি হচ্ছে পার্সোনালি ইংলিশের উপর অনেক বেশি অ্যানালাইসিস করছি। কারণ কাইন্ড অফ এটাতে পোলাপানের মিস যায়, ভালো সিজি মিস যায় ইংলিশে। আমি ইংলিশে একটা ভালো অ্যানালাইসিস করছি, অনেক আগে থেকে অ্যানালাইসিস করছি। আমি ইংলিশে আমার অ্যানালাইসিসটা বলি। ইংলিশে তোরা কি করবি, ইংলিশে প্রিপারেশন নেওয়ার বেস্ট উপায় হচ্ছে আগে যে কোনো একটা টার্ম ফাইনাল খুলবি। টার্ম ফাইনাল খুলে আগে দেখবি যে টার্ম ফাইনালে তোর কোন কোন টপিক আসে, কোন কোন আসে না। যেমন আমি যদি বলি, সবার আগে তোকে হচ্ছে দিবে, আমি একটু ইংলিশটা নিয়ে একটু বেশি কথা বলতেছি, ঠিক আছে, একটু লেন্দি হতে পারে ইংলিশের আলাপটা। সবার প্রথমে তোর হচ্ছে স্টোরি রিলেটেড একটা কোশ্চেন আসবে, যেটা কিন্তু তোর কম্পালসারি থাকে। তো এই স্টোরি রিলেটেড কোশ্চেনের জন্য তোদের হচ্ছে দুইটা স্টোরি পড়লে হবে। এতদিন সিলেবাসে হচ্ছে তিনটা স্টোরি ছিল, এবার মেবি আমাদের দা বেড স্টোরিটা বাদ দিয়ে দিছে, ঠিক আছে। তো এবার দুইটা স্টোরি, গার্ডেন পার্টি আর ওই যে আরেকটা কি জানি ভুলে গেছি। তো দা বেডটা বাদ দিয়ে দিছে, দা বেড কিন্তু নাই এবার আমাদের খুব সম্ভবত। দা তারপরে বেড তোরা কনফার্ম করে নাকি আমাদের তুই জানিস? অ্যাসাইনমেন্ট দিছিল পড়াইছে? তো। হ্যাঁ, দা বেড অ্যাসাইনমেন্ট দিছে মানে কি এটা সিলেবাসে আছে? তাই হ্যাঁ, আমাদের পড়াইছে তো। পড়াইছে না? পড়াইছে। হ্যাঁ তাইলে মেবি সিলেবাসে আছে, বাট আমাদেরকে এটা পড়ায়নি। এন্ড আমি স্যারকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার এটা কি সিলেবাসে আছে, স্যার বলছে মনে হয় বাদ দিছে। মানে স্যারও বলছে মনে হয় বাদ দিছে, স্যার নিজেও আর কি শিওরলি বলতে পারেনি। সো হচ্ছে ধরে নিলাম আছে, কারণ একটা স্টোরি এক্সট্রা পড়লে কিছুই যায় আসবে না। সো ওই তিনটা স্টোরি পড়বি, তিনটা স্টোরি পড়ে কিন্তু একটা পুরো 30 না 35 মার্কের একটা পুরো সেকশন আসে কোশ্চেনের। আর এন্ড ওটা কম্পালসারি, এন্ড ওটা তুই জাস্ট স্টোরি পড়লে কমন পেয়ে যাবি। সো এটা এখান থেকে তোর কিন্তু সেকশনে 3 ভাগের 1 ভাগ মার্কস উঠে গেছে। এবং বাকি তিনটা টপিক কি কি থাকে, সেকেন্ডে দিবে তোকে হচ্ছে একটা প্রেসি আছে, প্রেসি মানে সামারি লেখা আছে, তারপর সেন্টেন্স কারেকশন আছে, এবং 20টা ভোকাবুলারি আছে। আমি পার্সোনালি সাজেস্ট করবো প্রিসি অ্যান্সার না করতে। বাট প্রিসি যদি অ্যান্সার না করতে চাইস, তোর হচ্ছে অনেক কষ্ট করা লাগবে ভোকাবুলারি মুখস্থ করতে করতে। এই জন্য ভোকাবুলারি যারা এখনো পড়া শুরু করস নাই, যদি এখনই পড়া ভোকাবুলারি প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা করে ভোকাবুলারি না পড়িস, পরীক্ষায় বিশাল বড় বিপদে পড়বি। কারণ আমি ভোকাবুলারি অনেকদিন ধরে পড়তেছি, আমারই মুখস্থ হয়নি এখনো, ঠিক আছে। এটা কিন্তু ভালো প্যারা খাবি। এখন ভোকাবুলারি অ্যান্সার করলে তো লাভ কি, ভোকাবুলারি আসবে মাত্র 10টা। এই 10টার ভিতরে প্রতিটার জন্য একটা সেন্টেন্স বানাইতে বলবে, একটা মিনিং লিখতে বলবে। এখন তুই যদি একটা ওয়ার্ডের মিনিং জানিস, তুই কিন্তু সেন্টেন্স নিজেই বানাইতে পারবি, ঠিক আছে। তো আমি বলবো আপাতত মিনিং এ ফোকাস দিয়ে মিনিংটা পড়তে থাক। আর যেগুলো কঠিন ওয়ার্ড ওগুলোর জন্য সেন্টেন্স পড়লি, বাট সেন্টেন্স পড়ে টাইম নষ্ট করার দরকার নেই, মিনিংটা আগে পড়। মিনিং জানলে সেন্টেন্স এমনি বানাইতে পারবি। সো ভোকাবুলারি অ্যান্সার করলে তো লাভ হইতেছে, তুই 20টা ভোকাবুলারি, এক একটার জন্য এক একটা মিনিং আর সেন্টেন্স দিয়ে তুই 10টা ভোকাবুলারি তুই 20 মিনিট কিন্তু 15 মিনিটে শেষ করে দিতে পারবি। তো তুই যদি 15 মিনিটে শেষ করতে পারিস, তোর কিন্তু এক একটার জন্য তো 30 মিনিট নেওয়া উচিত ছিল এক একটা সেকশনের অ্যান্সার করার জন্য। তুই 30 মিনিটের জায়গায় 15 মিনিটে অ্যান্সার করছিস, তুই 15 মিনিট বাঁচায় ফেলছিস। এই 15 মিনিট কিন্তু তুই ওই যে স্টোরির কোশ্চেন যে ডেসক্রিপটিভ ওয়েতে লিখবি, এগুলাতে ইনভেস্ট করতে পারবি। বাট তুই যদি প্রিসি লিখতে যাস, তোর প্রিসি বুক তো কোশ্চেন বুঝতেই লাগবে তোর 15 মিনিট, তো লিখতে লাগবে আরো 20 মিনিট। তো প্রেসি অ্যান্সার করতে গিয়ে যাও, এটা কিন্তু কাইন্ড অফ রিস্কি আমার মতে। এন্ড আমি প্রেসি অ্যান্সার করবো না, একদম করবো না। এই জন্য আমি ভোকাবুলারি পড়তেছি বেশি করে। তারপর আসে, সো এই প্রেসি, আর প্রেসির জন্য কোনো প্রিপারেশন নাই। প্রেসি হচ্ছে টোটালি আনসিন। এখন প্রিপারেশন নেওয়ার জন্য তোর বেস্ট পসিবল ওয়ে হচ্ছে লাস্ট টার্ম ফাইনালে যতগুলা প্রেসি আসছে ওগুলার হচ্ছে চ্যাট জিপিটি সামারি আমি আপ দিয়ে দিব কয়েকদিনের ভিতরে। সো জাস্ট ওই 10টা প্র্যাকটিস করে যাইতে পারিস। এর বাইরে প্র্যাকটিস করে আসলে লাভ নেই, এটাই হচ্ছে প্রেসির প্র্যাকটিস। হ্যাঁ প্র্যাকটিস অবশ্যই করে যাবো অ্যান্সার না করলেও, বাট প্র্যাকটিস করে যাবো। যদি বিপদে পড়ি দেখি ভোকাবুলারি পারতাছি না, ধর ভোকাবুলারি আমি ক্যালকুলেট করে দেখলাম পরীক্ষায় যে ভোকাবুলারিতে আমি 12-13 পাবো না, সেই ক্ষেত্রে আমি আর কি পিসি অ্যান্সার করতে চলে যাইতে পারি। কারণ পিসিতে হয়তো আমার 14 দিতে পারে, ভালো হলে 15 দিতে পারে। 15-16 বেশি দেওয়া পসিবল না পিসিতে স্যারদের দ্বারা। তো এই গেল হচ্ছে তোর পিসি আর ভোকাবুলারির মধ্যে, ভোকাবুলারি চুজ করব। এবার আসি হচ্ছে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন অ্যান্সার করতেই হবে। এখন সেন্টেন্স কারেকশন ধর 12টা আসে, 12টার ভিতর তোকে 10টা অ্যান্সার করতে দিবে। এই 10টার ভিতরে তুই হচ্ছে দেখবি যে 4-5টা, মানে যে নর্মাল ইংলিশ জানে সে 4-5টা সেন্টেন্স কারেকশন এমনি পারে যাবে। কিন্তু বাকি 4-5টা কিন্তু ভালো কঠিন আসবে, যেটার জন্য তোর কিছু সার্টেন রুলস জানতে হবে বা প্র্যাকটিস করে যাইতে হবে। তো সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করার জন্য বেস্ট সোর্স আছে 3টা। ফার্স্ট অফ অল বেস্ট সোর্স হচ্ছে তোর টার্ম ফাইনাল। টার্ম ফাইনাল যদিও রিপিট হয় না, বাট এটা তোর একটা ভালো প্র্যাকটিস সোর্স। এন্ড সেন্টেন্স কারেকশনের টার্ম ফাইনাল আমি আপ দিয়ে দিছি, এন্ড আমার ওয়ান নোট লিঙ্কেও দেখতে পারবি, ওয়ান নোট লিঙ্কে অলরেডি দেওয়া আছে, জাস্ট ড্রাইভে আপ দিইনি, ড্রাইভে আপ দিয়ে দিব। ওয়ান নোট লিঙ্কে অলরেডি আপ দেওয়া আছে সব। সো আগে হচ্ছে টার্ম ফাইনাল সলভ করবি রিয়ার জন্য, সেন্টেন্স কারেকশনের জন্য গেল। তারপর কি করবি, রিয়া করবি। তারপর আরো দুইটা সোর্স আছে। একটা সোর্স হচ্ছে ফিটিকাইটস এর বই, স্যাররা হচ্ছে ফিটিকাইটস এর বইটা করতে বলছে সেন্টেন্স কারেকশনের জন্য। ফিটিকাইটস এর বই থেকে কিছু সিলেক্টেড প্র্যাকটিস করতে পারিস। এখন আমি ফিটিকাইটস এর বইটা দেখিনি, বাট রিদমি আমাকে বলছিল যে এই ফিটিকাইটস এর বই থেকে নাকি টার্ম ফাইনালে বেশি আসে। তো সেই ক্ষেত্রে ফিটিকাইটস এর বইটা অবশ্যই করা বেটার, কারণ ওইখানে কিন্তু সলিড 20 মার্ক। এন্ড ওই 20 মার্ক তোরে উঠাইতেই হবে যেমনি হোক, যদি ফোর তুলতে চাইস রিয়াতে, কি বলে নাম কি এটার, এই ইংলিশের কোর্সে আর কি। তো ফিটিকাইটস এর বই থেকে প্র্যাকটিস করবি। দেন আরেকটা
প্র্যাকটিস সোর্স আমি পাইছিলাম সেটা হচ্ছে 21 ব্যাচের স্লাইডে একটা একটা ইয়ে আছে, একটা স্লাইড আছে 21 ব্যাচের ড্রাইভে, সেটা হচ্ছে কমন মিস্টেকস ইন বুয়েট। ওইখানে কিছু মানে ভালো ভালো কিছু প্র্যাকটিস সোর্স আছে, আমি ওটা করছি একবার, আরো একবার করব। তো আমি বেসিক্যালি 3টা সোর্স থেকে প্র্যাকটিস করতেছি। পিটি গাইডস থেকে অল্প কিছু করব, ওই যে 21 ব্যাচের ওই স্লাইডটা করব, এবং হচ্ছে তোর এই টার্ম ফাইনাল করব। তো এই হচ্ছে আমার সেন্টেন্স কারেকশনের হচ্ছে প্রিপারেশন। এখন সেন্টেন্স কারেকশনের জন্য তোর মনে হইতে পারে আলাদা করে রুল শিখবো। না ভাই, আলাদা করে রুল শেখার কোনো দরকার নেই, কারণ সেন্টেন্স কারেকশনের রুল তুই ওই প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে রুল। তুই যদি আলাদা করে রুল শিখতে চাইস, তোর 500 1000 রুল আছে, কিচ্ছু মনে রাখতে পারবি না। তোর ওই প্র্যাকটিসের উপর রুল মনে রাখতে হবে। এই ছিল সেন্টেন্স কারেকশন। এবার ভোকাবুলারি নিয়ে আরেকটা জিনিস জানা রাখি, ভোকাবুলারি কিন্তু একদম রিপিট হয় না। সো ভাবতেছিস যে খালি টার্ম ফাইনাল করে গেলাম ভোকাবুলারি কমন পাবো, কিচ্ছু কমন পাবি না। কারণ ভোকাবুলারি কিছু রিপিট হয় না। এই জন্য তোর ভোকাবুলারি বেসিক্যালি হচ্ছে সবই পড়তে হবে। তবে একটা শর্টকাট টেকনিক হচ্ছে, তোর কমন কমন ভোকাবুলারি গুলা পড়ার দরকার নেই। যেমন তুই অবশ্যই পড়তে যাবি না যে হচ্ছে তোর ধর মানে কঠিন কঠিন ওয়ার্ড, যেমন এজ আর মানে কি, তারপর তোর হচ্ছে যেমন অ্যাগ্রেভেট মানে কি, এরকম কঠিন কঠিন ওয়ার্ড যেগুলো আনকমন ওয়ার্ড জানিস না, ওগুলা পড়ে যাস। তোর কমন ওয়ার্ড পড়ার দরকার নেই। যেমন তুই সাবস্টিটিউটের ভোকাবুলারি অবশ্যই পড়তে যাবি না, রাইট? কঠিন কঠিন জিনিসগুলো পড়ে যাস, তাহলে হচ্ছে ভোকাবুলারি মোটামুটি একটু পড়া কমাই ফেলবি। ভোকাবুলারি যে একটা স্যার যে নোট দিছে ওটা থেকে পড়বো না? আমাদের স্যার কোনো নোট দেয়নি, এন্ড স্যার যেই নোটই দিক ভোকাবুলারিতে আমার মনে হয় না কাজে দিবে, কারণ তুই টার্ম ফাইনালটা ভোকাবুলারি দেখলেই বুঝতে পারবি। কোথা থেকে পড়তে বললি? ভোকাবুলারি হচ্ছে 21 ব্যাচের স্লাইডে একটা নোট আছে, হ্যাঁ হ্যাঁ। মেবি স্যার আচ্ছা, তোদেরকে ওইটাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইটাই হচ্ছে ভোকাবুলারির ওয়ান এন্ড অনলি সোর্স, আর কোনো সোর্স নেই। ওইটা থেকে কি আসে কমন? ওইটা থেকেই আসে, ওইটা থেকেই আসে। জাস্ট একটা দ্বারা আমি একটু ইয়ারটা বলি না, আমি একটু ওপেন করি, আমার সামনে ওপেন আছে। ভোকাবুলারি একটু হ্যাঁ, ভোকাবুলারি টিএফকিউ, হ্যাঁ। ভোকাবুলারি টার্ম ফাইনাল জাস্ট শুধুমাত্র 2017-18 সালে ওইটা থেকে কমন পড়েনি। কারণ 2017-18 সালের যে রিয়াটা খুব সম্ভবত অনলাইনে হয়েছিল। এই জন্য হয়তো স্যাররা ওই পরীক্ষাটাই হচ্ছে তোর ওইটা থেকে কমন ফেলায়নি, কারণ জানে পোলাপান যেহেতু অনলাইনে পরীক্ষা দিতেছে, হয়তো ওই গুগল টুগল মাইরে আর কি পরীক্ষা দিবে। এই জন্য হচ্ছে তোর 2017-18 সালে দেখবি যে একটা সিঙ্গেল ভোকাবুলারিও কমন পড়েনি 10টার ভিতরে ওইটার থেকে। ঠিক আছে? বাট এছাড়া লাস্ট 10-12 বছরে, 11 বছরই তোর একদম পুরো 100% কমন পড়ছে। 100% ওইটা থেকে কমন পড়ছে। এন্ড ওইটা থেকেই আসবে, স্যারও বলে দিচ্ছে ওইটার বাইরে দিবেন, ওইটা থেকে আসবে। তো তোর ভোকাবুলারি প্র্যাকটিস করার সোর্স ওই একটাই, ওই 21 ব্যাচের ওই স্লাইডটা। ওইটা করলে তোর ভোকাবুলারি হয়ে যাবে। গেল। হ্যাঁ, আর কোনো কোয়ারি আছে? এই কিন্তু আমার সেকশনে কমপ্লিট তাইলে। এবার আসি সেকশন বি তে। বাইরে ভোকাবুলারি কয়টা আছে রে? স্লাইডে ভোকাবুলারি অনেক, লাইক অনেক, 500-600-র উপরে মেবি। 600-600-700 তো হবে। এগুলো কি তোর কি বলে কোনোভাবে ফিল্টার করা যাবে? ফিল্টার করার ওই যে বেস্ট উপায় হচ্ছে কমন ওয়ার্ড বাদ দিয়ে দিবি। কমন ওয়ার্ড বাদ দিয়ে দিবি, একদম আনকমন ওয়ার্ড যেগুলো তুই জীবনে প্রথম শুনতেছিস ওইগুলো পড়ে যাবি। যেমন কমন ভোকাবুলারি একদম দেয় না। যেমন আমি কয়েকটা এক্সাম্পল দেই, যেমন কনফিসকেট মানে হচ্ছে সিজ করা, তারপর তোর ফিবল মানে উইক, ফিবল অনেকে শুনছো। তারপর যে আনকাউচ, ট্রিভিয়াল, ট্রিভিয়াল একটু ইজি। মানে দেখবি যে 10টার ভিতরে 2-3টা একটু কমন ওয়ার্ড দেয়। আর যে কমন ওয়ার্ড দেয় ওগুলো নিজেই পারবি, বাট বাকি ওয়ার্ড গুলো অনেক কঠিন দেয়। আচ্ছা, যেমন বাট যে এটা তো রিটারেট। বেসিক্যালি সিমিলার ওয়ার্ড লিখতে হবে না? সিমিলার ওয়ার্ডস লিখতে হবে তোর, একদম এক্স্যাক্টলি ওটা লেখা লাগবে না। সিমিলার ওয়ার্ডস লিখতে পারলেই হলো। এই ছিল হচ্ছে তোর মানে ভোকাবুলারি জিনিসপাতি, সেকশনের জিনিসপাতি। এবার যদি আসি আমরা সেকশন বি তে। সেকশন বি তে হচ্ছে আমাদের আছে হচ্ছে সবার প্রথমে আসবে তোর একটা আনসিন প্যাসেজ, যেটার লিটারালি কোনো প্র্যাকটিস সোর্স নেই, প্র্যাকটিস করার দরকারও নেই। প্র্যাকটিস করবি কই? টার্ম ফাইনাল লাস্ট বা 12 বছরের সলভ আমি দিয়ে দিব আপ, অলরেডি ওয়ান নোটে আছে। ওয়ান ড্রাইভে কি বলি, গুগল ড্রাইভেও আপ দিয়ে দিব আস্তে আস্তে। তো ওই 12 বছরে 12টা আনসিন প্যাসেজ প্র্যাকটিস করে গেলে এনাফ। আর আনসিন প্যাসেজ প্র্যাকটিস করার কোনো দরকার নেই, কারণ তুই যাই বাইরে থেকে যাই করস কমন পড়বে না। বাট এটা কিন্তু একটা কম্পালসারি কোশ্চেন, তোকে অ্যান্সার করতেই হবে। এটাতে এরকম 30 মার্ক বা 35 মার্ক আছে মনে হয়। গেল। তারপর আসি হচ্ছে বাকি থাকে তোর 3টা পার্ট। 3টা পার্টের ভিতর একটা পার্টে আসে তোর হচ্ছে ডায়ালগ এবং হচ্ছে তোর এসে রাইটিং একসাথে। 10 মার্কের এসে এবং প্যারাগ্রাফও না, 10 মার্কের এসে। 10 মার্ক মানে কিন্তু বুঝতেছস, তোর হচ্ছে 4-5 প্যারা করে একটা এসে লেখা লাগবে। মিনিমাম 4 পেজ থেকে মিনিমাম 3.5 পেজ তো লেখা লাগবে 10 মার্কের জন্য, যেহেতু এসে। এসে এবং হচ্ছে তোর ডায়ালগ, যে ডায়ালগও তোর লিখতে লিখতে 3 পেজ হয়ে যাবে। তুই যদি এসে আর ডায়ালগ লিখিস তাহলে কিন্তু তোর পরীক্ষা 3 ঘন্টার ভিতরে তোর 1 থেকে 1.5 ঘন্টায় শেষ, যদি এসে আর ডায়ালগ লিখিস। এই জন্য আমি এসে আর ডায়ালগ লেখা একদম প্রিফার করি না। মানে আমি তো লিখবই না এসে আর ডায়ালগ। সো এসে আর ডায়ালগের সেকশনটা পুরোপুরি আনকমন। প্র্যাকটিস সোর্স হচ্ছে টার্ম ফাইনাল। আর এক্সট্রা কোনো প্র্যাকটিস সোর্স নাই, আমি বলবো না, কারণ কইরা লাভ নাই, তুই তো কমন পাবি না। তো পরীক্ষা এমনি বানায় লিখতে হবে। সো জাস্ট টার্ম ফাইনাল প্র্যাকটিস করে যাইতে পারিস রিয়ার জন্য। কি বলে এটা, এই যে এসে আর ডায়ালগের সেকশনটার জন্য, এন্ড এই দুইটা একসাথেই আসে। সো একটা ভালো জিনিস, যদি এটা অ্যান্সার না করিস দুইটার একটা অ্যান্সার করা লাগবে না। এবার আসি বাকি দুইটা।
একটা আসবে তোর হচ্ছে ফোনেটিক্স উইথ ট্রান্সফরমেশন। এখন ট্রান্সফরমেশনের জন্য তোদের কিছু কমন বেসিক রুল ইউজ করা লাগবে, ঠিক আছে? ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমি রুলস পড়া সাজেস্ট করব। আমি তো সেন্টেন্স কানেকশনে রুলস পড়তে নিষেধ করছি, বাট ট্রান্সফরমেশনের রুলস পড়বি। কারণ তোর 10 মার্কের হচ্ছে 6টা ট্রান্সফরমেশন আসবে, এর ভিতর তোর 5টা লিখতে হবে। আর তোর বাকি হচ্ছে 10 মার্কের 5টা ফোনেটিক্স আসবে। ফোনেটিক্স প্রিপারেশন কি নিতে হবে তোর অলরেডি জানোস, এটা আর বলার কিছু নাই। টার্ম ফাইনাল করবি আর ওই যে একটা স্লাইড আছে, স্লাইড করে যাবি, তাহলে সব কমন ফোনেটিক্স, মানে কমন না পড়লেও পাইরা যাবি। সো ফোনেটিক্সটা কিন্তু তোর অ্যান্সার করতেই হবে। আর ফোনেটিক্স এর পাশাপাশি তোকে অ্যান্সার করতে হবে কি, ওই যে 5টা ট্রান্সফরমেশন। এখন আমি ট্রান্সফরমেশনের গাইডলাইন দিই। ট্রান্সফরমেশনে আমি আমার ড্রাইভে একটা একটা রিয়াপ দিয়ে দিব রে। আমার ওই যে ছোট ভাই ইন্টারে পড়ে, তো ওই ছোট ভাইয়ের কাছ থেকে একটা ওর ইংলিশ স্যারের একটা 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 ভালো একটা স্লাইড পাইছি, মাত্র 4 পেজের স্লাইড। ওই 4 পেজে কিছু কমন রুল দেয়া আছে, ওইটা আমি আপ দিয়ে দিতেছি আমার গুগল ড্রাইভে, যার ওইটা আমি দেখাই তোদেরকে। এটা আমি পড়তেছিলাম একটু আগে। এই যে দেখ, এই যে ট্রান্সফরমেশনে কিছু বেসিক রুল আছে, দেখ খুবই অল্প, মাত্র 4 স্লাইডের একটা দিয়ে দেখছিস, খুবই অল্প অল্প জিনিস আছে। যেমন দেখ, যদি হচ্ছে তোর ইনস্পাইট অফ থাকে, তাহলে তুই মানে সিম্পল হিসাবে ইনস্পাইট অফ থাকলে তোর কমপ্লেক্স করতে হলে দো অল দো স্ট্রাকচার ইউজ করতে হবে, এবং কম্পাউন্ডের জন্য হচ্ছে বাটি এড দিতে হবে। এটা তোরা মাত্র এই 4টা স্লাইড পড়লে তোদের অনেক ভালো একটা ওভারভিউ পাবি। তোর কষ্ট করে ইউটিউবে দেখতে যাওয়া লাগবে না, যদি জাস্ট এটা পড়িস। আমি পার্সোনালি এটাই পড়তেছি। তো এটা পড়ে কিন্তু তুই একটা ওভারভিউ পাবি আর ট্রান্সফরমেশন সম্পর্কে। তারপর তোরা হচ্ছে, আমি হচ্ছে অলরেডি গুগল ড্রাইভে অফ দিয়ে দিছি, আর ওয়ান নোটেও আছে। এই যে দেখ, ট্রান্সফরমেশন হচ্ছে সবকিছু এরকম এরিয়া দেয়া আছে, কি বলে টার্ম ফাইনাল সব আপ দেয়া আছে। তোরা ওই স্লাইডটা পড়ে দেন হচ্ছে তোরা ট্রান্সফরমেশনের এই টার্ম ফাইনাল গুলো সব সলভ করে ফেলাইস, তাহলে তোদের অনেক ভালো একটা ট্রান্সফরমেশনের প্র্যাকটিস হয়ে যাবে। এখন তারপর তোরা টাইম পেলে কি করবি, আরেকটা স্লাইড আছে, এই যে এই স্লাইডটা আমি 21 ব্যাচের ড্রাইভে পাইছি। এখান থেকে কিছু প্র্যাকটিস করে যাই। এর বেশি আর কিছু করা লাগবে না, 10 মার্কের জন্য আর কত প্র্যাকটিস করবি? টার্ম ফাইনাল এই স্লাইডটা, আর ওই যে আমি যে ওই যে রুল বুক দিছি যেটা, এই যে এই স্লাইডটা, এটা একটা স্যারের স্লাইড, ডিআরএমসি এর একটা স্যারের স্লাইড। এটা করলে হয়ে যাবে আর কি, আশা করি। তো এই হচ্ছে তো ট্রান্সফরমেশনের প্রিপারেশন। আর এই 20 মার্ক কিন্তু সলিড 20 মার্ক তোকে উঠাইতেই হবে। এবার আমরা আসি লাস্ট 20 মার্ক। লাস্ট 20 মার্কের সেকশনটা হচ্ছে খুব সম্ভবত শর্ট নোটস, এবং শর্ট নোটস এর সাথে আরেকটা কি জানি আসি, হ্যাঁ হ্যাঁ সরি, আমি একটু উল্টাপাল্টা করে ফেলতে পারি। শর্ট নোটস, হ্যাঁ শর্ট নোটস। শর্ট নোটস এর সাথে তোর থাকে হচ্ছে ফর্মাল লেটার রাইটিং, এন্ড এটা তো তোর অ্যান্সার করতেই হবে। এখন ফর্মাল লেটার রাইটিং আসে হচ্ছে বিজনেস লেটার, বেসিক্যালি বিজনেস লেটার বলতে কেমন বিজনেস লেটার, এটারও টার্ম ফাইনাল সলিউশন আমি আপ দিয়ে দিছি, ড্রাইভেও আছে, ওয়ান নোটেও আছে, ওগুলা দেখলে বুঝে যাবি। সো এটা হচ্ছে বেসিক্যালি তোর রিফিউজাল লেটার আসে, অথবা তোর কমপ্লেন্ট লেটার আসে। কমপ্লেন লেটার বা রিফিউজাল লেটার, লাইক তোর, তুই একটা ব্যাংকের ম্যানেজার, তোর ব্যাংকে একজন লোন চাইছে, বাট তোর লোনটা দেওয়া পসিবল না, এই জন্য যে লোন চাইছে তার একটা রিফিউজাল লেটার লেখা দাও, যে সরি ভাই, তোমার আমরা লোন দিতে পারবো না। বা হচ্ছে কমপ্লেন লেটারের বেলায় কি, তুই ধর হচ্ছে কিছু প্রোডাক্ট অর্ডার করছিস, বাট তোর এই প্রোডাক্টটা কি, ধর 500টা প্রোডাক্টের ভিতর 100টা প্রোডাক্ট ডিফেক্ট হয়েছে। এই জন্য তুই কি করবি, তুই হচ্ছে ওই যাদের কাছ থেকে সাপ্লাই নিছিস তাদেরকে হচ্ছে একটা কমপ্লেন লেটার লিখে বলবি যে হ্যাঁ ভাই, তোমরা হচ্ছে 100টা নষ্ট দিছো, এখন এটাতে তোমরা রিপ্লেস করে দাও, নয়তো টাকা ব্যাক করো। এটাই হচ্ছে তোর কমপ্লেন লেটার। মানে লাস্ট 9 বছরে দেখলাম যে কমপ্লেন লেটার আর রিফিউজাল লেটার ছাড়া খুব একটা কিছু আসে না। আর এটার জন্য একটা মানে নির্দিষ্ট ফরম্যাট আছে, ওই নির্দিষ্ট ফরম্যাটটা হচ্ছে মানে টার্ম ফাইনাল সলভে আছে, দেখতে পারবি, ওখান থেকে দেখলেই হয়ে যাবে। তো এই ছিল তো, মানে তোর কমপ্লেন লেটার বেসিক্যালি তুই ফরম্যাটটা মুখস্থ রাখবি, ভিতরে কি লিখতে হবে না হবে ওটা অল্প একটু প্র্যাকটিস করে যাবি, ইজিলি লেটার রাইটিংটা অ্যান্সার করতে পারবি 10 মার্কের জন্য। এটা গেল ফর্মাল লেটার রাইটিং। তারপর আসি, এটার সাথে দিবে তোকে শর্ট নোটস। শর্ট নোটস এর জন্য আমি পুরা টার্ম ফাইনালে সলভ, তোর হচ্ছে অলমোস্ট 70-80% ড্রাইভে আপ দেয়া আছে। ওইটা হচ্ছে 100% কমপ্লিট করে দিব কয়েকদিনের ভিতরে। জাস্ট ওই টার্ম ফাইনালে যা আসে ওইগুলা পড়ে গেলে তোরা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, শর্ট নোটস একটা জিনিস দেখছি, তো 3টা শর্ট নোটস আসে, এর ভিতর 2টা লিখতে হয়। এখন 3টার ভিতরে তো 2টা শর্ট নোটস অবশ্যই কমন পাবি, অবশ্যই, কারণ এটাই আসে। লাস্ট 12 বছর অ্যানালাইসিস করে দেখলাম 3টার ভিতর 2টা কমন দেয়, একটা আনকমন দেয়। এখন যে 2টা কমন দেয়, ওই 2টা কেমন কমন দেয়, ডিফথং দিবে, মনোফথং দিবে, ফ্রন্ট ম্যাটার্স অফ রিপোর্ট, ব্যাক ম্যাটার্স অফ রিপোর্ট, অথবা কম্পোনেন্টস অফ প্যারাগ্রাফ। এই 5টা 6টার মধ্যে একটা দিয়ে দিবে। আর আনকমন বলতে কি দিয়ে দিতে পারে, তোর টেন্ডার দিয়ে দিতে পারে, বা হচ্ছে তোর একদম হ্যান ত্যান আজ হাবি জাবি জিনিস দিয়ে দিতে পারে। সো শর্ট নোটস নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। শর্ট নোটস হচ্ছে অলরেডি তোরা আগেও এই ল্যাবের জন্য প্রিপারেশন নিছিস, জাস্ট টার্ম ফাইনাল করে যাবি, তাইলে হচ্ছে তোর শর্ট নোটস কমন পড়ে যাবে। আর শর্ট নোটস রিডিং পড়ার জন্য তোরা টার্ম ফাইনালের পাশাপাশি 21 ব্যাচে কিছু ম্যাটেরিয়ালস পাবি। ওই যে রিওনা আপু কিছু লিখে দিছিল, উনার একটা রিয়া দেখলাম নোটস আছে, তারপর আরো কিছু কম্পাইল করা আছে একসাথে, ওগুলা পড়ে গেলেই হবে 21 ব্যাচের ড্রাইভ থেকে। এটা হচ্ছে শর্ট নোটস এর প্রিপারেশন। তো এই ছিল বেসিক্যালি ইংলিশের প্রিপারেশন। আই হোপ আমি ইংলিশের হচ্ছে কেমনে কি প্রিপারেশন নিবি, কোনথায় কোন কোন সোর্স আছে, সবকিছুর জন্য ধরে ধরে আশা করি ক্লিয়ার করে দিছি। তো এই ছিল হচ্ছে আমাদের ইংলিশ সম্পর্কে কথা, ঠিক আছে? এবার আমরা আসি লাস্ট হচ্ছে ফিজিক্স। ফিজিক্স নিয়ে বেশি কথা বলা লাগবে না। ফিজিক্স, তো ফিজিক্সে আমি প্রথমে হচ্ছে কথা বলি আগে জীবন স্যারের পার্ট নিয়ে, যেটা হচ্ছে ইজিয়েস্ট।
এখন জীবন স্যার ক্লাসে কিন্তু বলে দিছে যে জীবন স্যার হচ্ছে কোশ্চেন করতেছে না, কারণ জীবন স্যার হচ্ছে চলে গেছে, রিটায়ার করে উনি কানাডা চলে গেছে আর কি, মানে যাইতেছে আর কি। জীবন স্যার কোশ্চেন করবে না, জীবন স্যার কিন্তু নিজেই বলে দিছে। তো উনার কোশ্চেন কিন্তু আফিয়া ম্যাডাম এবং মেহনাজ ম্যাডাম করবে। এখন জীবন স্যারের জন্য আমি হচ্ছে কিভাবে প্রিপারেশন নিতেছি, বেসিক্যালি পুরা স্লাইড মুখস্থ করে যাবি, এ টু জেড স্লাইডে যা আছে সব করে যাবি। এবং জীবন স্যারের ম্যাথ করতেছি আমি শুধুমাত্র জীবন স্যারের বই থেকে। এখন এখানে একটা কথা আছে, জীবন স্যার যদি কোশ্চেন করতো তাহলে কিন্তু তোর কোশ্চেন আসতো জীবন স্যারের বই থেকে, এটা 100% শিওর। কারণ জীবন স্যার স্যারের বই ছাড়া হচ্ছে কোশ্চেন করে না, সিটিতেও তাই করছে। বাট এখানে কোশ্চেন কিন্তু জীবন স্যার করবে না, কোশ্চেন কিন্তু ওই দুই ম্যাডাম করবে। এখন উনারা আদেও জীবন স্যারের বই ফলো করবে নাকি করবে না আমি এটাও জানি না, বা গিয়াসও করতে পারে। এখন জীবন স্যারের বইটা কিন্তু রেফারেন্সে লেখা আছে, সো উনারা জীবন স্যারের বই থেকে কোশ্চেন করতেও পারে। এখন এই ফিজিক্স এর জন্য আমি সাজেস্ট করব না যে এই দুই বইয়ের থেকে ম্যাথ করে দেখতে। তো আমি নিজেও গিয়াস করব না জীবন স্যারের পার্ট থেকে, জীবন স্যারের পার্টের ম্যাথ খালি জীবন স্যারের বই থেকেই করে যাব, এক্সাম্পল এক্সারসাইজ সব। তো এই ছিল জীবন স্যারের পার্ট। এবার আসি মেহনাজ ম্যাডামের পার্ট। ও সরি, জীবন স্যার লিখতে বলেছি, মেহনাজ ম্যাডামের পার্টে আসি এবার। মেহনাজ ম্যাডামের জন্য ফুল স্লাইড পড়ে যাবি, বাট ম্যাডামের স্লাইড গুলো একটু ডিটেলস কম, এন্ড ম্যাডামও বলছে যে এটার জন্য তোমাদের বই পড়ে যাইতে হবে। বাট বই পড়ে আসলে খুব একটা লাভ হয় না, কারণ বইতে তোর পড়া মানে মানে কাইন্ড অফ আমার কাছে টাইম ওয়েস্ট লাগে, মানে এত কিছু কি পড়বি। এখন তুই বইটা কিভাবে পড়তে পারিস, তুই প্রথমে স্লাইড ফুল পড়বি। স্লাইড ফুল পড়ার পর তোর কাছে ধর দেখলি স্লাইডের একটা টপিক, তোর হচ্ছে স্লাইডে অনেক কম কথাবার্তা লেখা আছে, এন্ড টাইম ফাইনালে এটা নিয়ে একটা বড় কোশ্চেন আসছে, লাইক 12 মার্কের একটা তোকে থিওরি এক্সপ্লেন করতে বলছে, যেটা তোর স্লাইডে মাত্র অনেক অল্প কথা দিয়ে লেখা আছে। তুই শুধুমাত্র ওই টপিকটা বই থেকে পড়ে আসতে পারিস, নাহলে কিন্তু পড়ার কোনো দরকার নেই। এন্ড এরকম আসলে ঘটেও না, মেবি বলতে গেলে মানে বেসিক্যালি বলতে গেলে শুধু স্লাইড পড়ে গেলেই হচ্ছে তোর কাজ হয়ে যায় থিওরির কাজও। সো মেহনাজ ম্যাডাম ফুল স্লাইড। যদি তোর কাছে মনে হয় তোর কোনো সার্টেন টপিক হচ্ছে তোর এই ওয়াহাবের বই থেকে পড়বি, তাহলে একটু পড়ে নিতে পারিস। এখন মেহনাজ ম্যাডামের জন্য শুধুমাত্র রেফারেন্স হচ্ছে ওয়াহাবের বই, আমার মতে ওয়াহাবের বই। ওয়াহাবের বই ম্যাথও করবে ওয়াহাবের বই আর এক্সাম্পল থেকে আর এক্সারসাইজ থেকে, এন্ড ম্যাডামের তো হচ্ছে থিওরিটিক্যাল কোর্স যেহেতু, সো কাইন্ড অফ হচ্ছে তোর ম্যাথ অল্প করলেই চলবে, ওয়াহাবের বইয়ের ম্যাথই না, ওয়াহাবের বই সাধারণ, ওয়াহাবের বই করলেই হবে। আর জীবন স্যারের ক্ষেত্রে তো জীবন স্যারের বই, জীবন স্যারের বই। আফিয়া ম্যাডামেরটা গ্যাঞ্জাম আছে, আফিয়া ম্যাডামেরটা নিয়ে একটু বেশি কথা বলা লাগবে, আসতেছি আফিয়া ম্যাডামেরটা। সো মেহনাজ ম্যাডামের ক্ষেত্রে ওয়াহাবের বই, এবং আমি কি করছিলাম সিটির জন্য ওয়াহাবের বইয়ের পাশাপাশি একটু গিয়াসের ম্যাথও করে গেছিলাম। পরে করে দেখি যে গিয়াসেও যা ম্যাথ ওয়াহাবেও তাই ম্যাথ, গিয়াসে খালি একটু ম্যাথের সংখ্যা বেশি। এখন তোরা চাইলে যেহেতু এমনি এই কোর্সে ম্যাথ এমনি কম, ওয়াহাবের সাথে গিয়াসের ম্যাথ করতে পারিস, গিয়াসের জন্য তোর এক্সট্রা 20-30টা ম্যাথ করা লাগবে, এর বেশি করা লাগবে না। আর মাত্র একটাই চ্যাপ্টার গিয়াসের, আর কিছুই না। গেল। এখন আম, এবার আসি আফিয়া ম্যাডামের ইয়েতে, মেহনাজ ম্যাডাম এটা আশা করি ক্লিয়ার করছি, জাস্ট স্লাইড আর এই ওয়াহাব গিয়াসের বই করলে আর। এবার আসি আফিয়া ম্যাডামের বেলায়। আফিয়া ম্যাডাম এটা সবচেয়ে স্ক্যাটার্ড পড়ানো। এখন আফিয়া ম্যাডামের তোর বেস্ট শর্ট হইতাছে আমার ক্লাস নোট। আমার ক্লাস নোট হচ্ছে তোর ইয়াতে আপডেট আছে, নাম কি, গুগল ড্রাইভ আপডেট আছে। এখন বাট ক্লাস নোট ফুল ফলো করলে হবে না, বাট ক্লাস নোটের ভিতর কি আমি ক্লাসে কিছু বাদ দেইনি, ম্যাডাম যা যা বোর্ডে লেখাইতো হ্যান ত্যান যা লেখাইতো সবই পুরো কপি মারছি, এন্ড সুন্দর করে কপি মারা আছে। তো তোর আগে কি করবে, আমার ওই ক্লাস নোটটা দেখবি। ক্লাস নোট দেখলে বুঝে যাবে যে কোন কোন টপিক আছে, তাই মানে কোন কোন টপিক টার্ম ফাইনালে আছে, কোন কোন টপিক নেই। এখন আমার ক্লাস নোটে দেখবি যে চিপায় চাপায় লেখা থাকবে, ধর আমার আজকে ধর এটা হচ্ছে লেকচার 9, লেকচার 9-এর দেখবি কোথাও না কোথাও চিপা চাপাতে পেন্সিল দিয়া নয়তো লাল কালি দিয়ে নয়তো নীল কালি দিয়ে লেখা দেখবি যে রেফারেন্স বাইজার, রেফারেন্স গিয়াস, রেফারেন্স তোর এই হ্যানত্যান বই। তো তোরা ওই টপিকটা পার্টিকুলারলি ওই বইয়ের টপিক থেকে, ওই বইয়ের থেকে পড়ে আসবি। তোর যেখানে দেখবি যে রেফারেন্স লেখা গিয়াস, তার মানে তোকে ওই টপিকটা পড়তে হবে গিয়াস থেকে। তো তোকে এভাবে একটু স্ক্যাটার্ড করতে হবে, বাট আমার কিন্তু প্রতিটা টপিকে রেফারেন্স লেখা আছে, 10টা 12টা লেকচারে 10টা 12টাতে রেফারেন্স দেয়া আছে। তুই হচ্ছে মানে বিভিন্ন টপিক তোকে বিভিন্ন বই থেকে পড়তে হবে। এখন এখানে আমি একটু তোকে জানাই দিই, তুই হচ্ছে যেগুলো ম্যাথমেটিক্যাল, যেমন দেখ ম্যাডাম কিন্তু হচ্ছে কোর্সের প্রথম 7টা লেকচার হচ্ছে বেসিক্যালি ম্যাথমেটিক্যাল ডেরিভেশন পড়াইছে। সো ডেরিভেশন কিন্তু তোর বই থেকে পড়ার দরকার নেই, ম্যাডাম ক্লাসে যা পড়াইছে ওইটা লিখে দিলেই হয়ে যাইতেছে। বাট ওই যে ওইটা রিলেটেড ধর যে কিছু মানে থিওরি, ছোট ছোট থিওরি, যেমন ডেরিভেশনের কোন কম্পোনেন্টটাকে কোন জিনিস বলে, বা এই কম্পোনেন্টটা কেন আনছিস, এই জিনিসগুলো কিন্তু ম্যাডামের নোটে লেখা নেই। এগুলোর জন্য তোকে বই পড়তে হবে। বই পড়বি কি, ওই টপিকের রেফারেন্স আলা বই পড়বি। আর থিওরি হচ্ছে লাস্টের দিকে ম্যাডাম থিওরি পড়াইছে, থিওরির জন্য ম্যাডাম হচ্ছে ক্লাসে খুব একটা বেশি লেখায়নি, এই জন্য দেখবি যে মাত্র প্রতিটা ক্লাস নোট মাত্র 2 পেজে শেষ। বাট ম্যাডাম ওই যে মুখে মুখে অনেক কথা বলছে, যেগুলো তো ক্লাসে তোলা পসিবল হয় না। তো ওইটার জন্য তোকে বই পড়তেই হবে, মানে আফিয়া ম্যাডামের জন্য খুব সম্ভবত বই তোকে পড়তেই হবে। এখন বই পড়বি কেমনে, রেফারেন্স খুঁজে খুঁজে বই পড়বি।
এটার ক্ষেত্রে তোর একটু প্যারা নিতে হবে, এরকম বারবার এক এক টপিক এক এক বই থেকে পড়তে হবে। এখন বই কি কি বই হচ্ছে তোর আহ বাইজারের বই আর হচ্ছে গিয়াসের বই, আর কোনো বই লাগবে না, বাইজার প্লাস গিয়াস। আর আরেকটা জিনিস জানায় রাখি, মেহনাজ ম্যাডামের যে ওই যে লাস্টের দিকে কিছু ওই যে বন্ডের টপিক পড়াইছে না, ওই যে বন্ড তারপর সেমিকন্ডাক্টর হ্যান ওইগুলা কিন্তু ম্যাডাম পড়তে বলছে বাইজার থেকে। মেহনাজ ম্যাডামের ওই টপিক গুলো হচ্ছে বাইজার থেকে পড়বি, তাছাড়া মেনলি ওয়াহাবার গিয়াস। তো এই ছিল হচ্ছে ফিজিক্স আফিয়া ম্যাডামের ইয়ে। আচ্ছা হ্যাঁ, আফিয়া ম্যাডামের ম্যাথ করবি গিয়াস থেকে, শুধু গিয়াস করলে না, কারণ ম্যাডাম নিজেও গিয়াস থেকে কোশ্চেন করে আমি যতটুকু দেখছি। গিয়াস আর টার্ম ফাইনাল তো তোরা করবি। তো এই ছিল হচ্ছে মেনলি 5টা থিওরিটিক্যাল কোর্সের, মানে আমি আমার সাইড থেকে কিভাবে প্রিপারেশন নিব, এই আর কি। এখন কারো কোনো মানে ওভারঅল ডিসকাশন থাকলে বলতে পারিস, কোনো এক্সট্রা কোয়ারি থাকলে। তো কইবরিস রাকিব করে বাবা, স্যারের এত পার্টটার করিস। মধ্যে বুঝছোস হ্যাঁ, মোটামুটি দুর্বলতা আছে, হ্যাঁ, এটা কেমনে কভার করবো রে? রাকিব স্যারের পাঠে দুর্বলতা, হ্যাঁ আমি তোকে বলি, রাকিব স্যার কি তুই পড়ছস সবকিছু, সবগুলা স্লাইড পড়ছস? পড়ছি বলতে একবার দেখে গেছি কি কি আছে আর কি, মোটামুটি পড়া হয়েছে। মোটামুটি পড়া হয়েছে। এখন তুই রাকিব স্যার আসলে যখন ক্লাসে পড়ায় তখন একটু ভালোই কঠিন লাগে, কারণ সার্ভে টপিকটাই এমন ফার্স্ট টাইম পড়ার সময় কঠিন লাগবে, এই জন্য টপিক গুলো কঠিন লাগবে। বাট তুই যদি স্লাইডটা দুইবার পড়ে ফেলোস তাহলে দেখবি আর কঠিন লাগতেছে না। তো আমি বলবো লাগলে এই এক টপিক আরেকবার পড়, জাস্ট স্লাইডটাই পড়। স্লাইডটা পড়লে দেখবি টপিকটা একটু ইজি হয়ে আসছে। এখন ওই যে বলছি আগে ম্যাথমেটিক্যাল টপিক গুলা পড়বি, আগে হচ্ছে স্লাইডটা লাইক একবারের জায়গায় দুইবার পড়, তাহলে দেখবি আর একটু ইজি হয়ে আসবে। তারপর ম্যাথ করা শুরু করে দে, দেখবি ম্যাথ করতে করতে টপিক ইজি হয়ে যাবে। এটাই আর কি রাকিব স্যারের জন্য আর কি, আমার রাকিব স্যারের পার্টের জন্য আমার সাজেশন। একবার পড়ে কঠিন লাগলে আরো আরেকবার পর এমনি ইজি লাগবে। কারণ আমি যখন ওই ক্লাসে স্যারে পড়া বুঝতাম আমার কাছে ভালোই কঠিন লাগতো, পরে বাসায় এসে স্লাইড দেখি আরে এটা তো ইজি টপিক, এত কঠিনও না, মানে ক্লাসে যতটা কঠিন লাগে। মানে সার্ভেটা আসলে টপিকটাই এমন, তো প্রথম প্রথম অনেক কঠিন লাগে, 2-3 বার পড়লে ইজি হয়ে যায়। এটাই আর কি রাকিব স্যারের জন্য আমার আর কি টিপস, মানে আমিও তাই করতেছি আর কি বেসিক্যালি। আচ্ছা, অনিন্দ স্যারের জন্য কি অনলাইনের ওই প্রবলেম গুলো সলভ করবে? না আমি এটা করব না, এটা করব না, কারণ ওই স্যার সিটিতে যতই পেঁচাক ওই ম্যাথালিনোর ওয়েবসাইট থেকে আমি করব না। কারণ আমি ধরো ওইখান থেকে করলাম, আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম ইনভেস্ট করা লাগবে ওই ওয়েবসাইটে প্রবলেম করার জন্য, এবং ওইটা আদৌ পরীক্ষা আসবে নাকি আসবে না কোনো গ্যারান্টি নেই। তার উপর দিয়ে এখানে কথা আছে, একজন কিন্তু মডারেটর থাকে। এখন মডারেটর তোর এই সেই 3জন স্যারের ভিতরে একজন হইতে পারে, অথবা তোর ধর একজন সিনিয়র কোনো স্যারও কিন্তু মডারেটর হইতে পারে। যেমন ধর তোর ইয়াসিন স্যাররা মডারেটর বানাই দিল, বা তোর ধর হচ্ছে কোনো সিনিয়র স্যার হচ্ছে মডারেটর, বা তোর সোহেল স্যাররা মডারেশনে বসাই দিল। তো স্যার যদি এখন এই ম্যাথলিনোর ম্যাথ দেখে, স্যারের নিজেরও মেজাজ খারাপ হবে যে এটা কি দিছে, এগুলো এরকম প্যাটার্নের কোশ্চেন তো আসে না, এটা কেন দিছে। স্যার কি করতে পারে, ওই কোশ্চেন বাদ দিয়ে স্যারের মতো একটা কোশ্চেন বসাই দিতে পারে। তো এই জন্য আচ্ছা, ম্যাথলিনা আমি পার্সোনালি করবো না। তোর কাছে যদি মনে হয় করে যেতে চাইস করতে পারিস, তবে আমি করব না। আর অনিন্দ স্যার আচ্ছা। কিন্তু পুরো ওপেন থ্রেড দিছে যে উনি হচ্ছে টার্ম ফাইনাল ফলো করবে না। এখন আমি স্টিল টার্ম ফাইনালি ফলো করে যাব, স্যার ফলো করুক না করুক। বুঝছি। স্যার বলছে যে উনি উনার মতো নতুন প্যাটার্নে কোশ্চেন দিবে, টার্ম ফাইনাল রিপিট করবে না, স্যার একদম ওপেন থ্রেড দিয়ে দিছে ক্লাসে। আমি তাও টার্ম ফাইনালি ফোকাস করবো মেইনলি, এত আরে ম্যাথালিনো দেখার আরে সময় পাবো না। স্লাইডের কনটেন্ট তো যে অত ওরকমও তো না। তাইলে না না আসলে না ফলো না করব না, কি? ওই ওইটাই তো। এখন তুই ওই যে কনসেপ্ট রাখতে হবে মাথায়, এখন যদি পরীক্ষায় তোর মাথায় হিট করে তাহলে তুই ওই স্যার বাইরের প্রবলেম দিলেও সলভ করতে পারবি, নাইলে পারবি না, এরকম আর কি। এখন আমার মনে হয় না স্যার এত পেঁচাবে, বুঝলি, কারণ হচ্ছে দেখ টার্ম ফাইনালে তো আর তোর সিটির মতো না যে তোর ধর যারা বেশি পড়ালেখা করবে তারা 20 পাবে, যারা অল্প পড়ালেখা করবে তারা 10 পাবে, এবং তা হয়তো তারা 10 নিয়ে খুশি। এটা হইতাছে তো সিটির থিওরি স্যারের কাছে। বা টার্ম ফাইনালে তো তোর স্যারের সবার একটা এভারেজ ভালো একটা গ্রেড উঠাই দিতে হবে স্যারের, তাই না? স্যার আমার মনে হয় না ফাও এত মানে কোশ্চেন কঠিন টঠিন করে এত পেঁচাবে আমার মতে। কারণ ওই যে দেখলি না, ওই যে রিয়াও বললো, আফিয়া ম্যাডামও বললো ক্লাসে যে তোমাদের তো সিটি কঠিন করছি, বাট টার্ম ফাইনালে এত কঠিন ম্যাথ দিব না। কারণ হচ্ছে টার্ম ফাইনালে তো সবারই একটা ভালো মার্কস উঠাইতে হবে, কারণ পাসও করা লাগবে অনেকের। এই জন্য আর কি টার্ম ফাইনাল এত কঠিন করবো না। আর আশা করি মানে এবার আমাদের 1-2 তে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সিটি গুলো আসলে কঠিন হয়েছে, কারণ টার্ম ফাইনালে প্যাটার্ন ফলো করে সিটি হয়নি, এন্ড টার্ম ফাইনালেও এর থেকে সহজ এবার যে সিটি গুলা হয়েছে। যদিও মার্কস উঠছে হোপফুলি, বাট ভালোই কঠিন গেছে এবারে সিটি গুলা। আশা করি টার্ম ফাইনাল সিটির মতো এত কঠিন হবে না, এন্ড সাধারণত হয়ও না। এই, আর কারো কিছু কোনো কোয়ারি আছে কোনো পার্টিকুলার সাবজেক্ট রিলেটেড বা কোনো কিছু? আচ্ছা, একটু অন্য কোশ্চেন হচ্ছে, আমাদের হ্যাঁ বল। টার্ম ফাইনাল সবার জন্যই কোশ্চেন, টার্ম ফাইনাল সরি পিএল এক্সটেন্ড হওয়ার চান্স কিরকম? এই আসলে খবর জানি না।
পিএল হচ্ছে আমি আজকে তাওসিফকে ফোন দিছিলাম, তাওসিফের সাথে কথা বললাম। ও বললো যে হ্যাঁ একটা চান্স আছে। এখন সবাই চাইতেছে যাতে এখন ওই তোর এমনিতে আমাদের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু, মানে এক সপ্তাহ পিছাইলে তো আর কিছু হবে না পিএল। এই জন্য অনেকেই চাইতেছে যাতে 20 তারিখ থেকে শুরু করতে পারে। তবে আমি বলবো যে 20 তারিখ তোরা ধরিস না, ধরে নে 11 তারিখ থেকেই শুরু। এন্ড এর ভিতর তোদেরকে কুইজও দেওয়া লাগবে, বাট কুইজ 5 তারিখের আগে হবে না, এমনকি 5 তারিখেও কুইজ হবে না, 5 তারিখের পরে হবে। ওই ড্রয়িং হুম। এর কুইজটা যাদের হয়নি, তার উপর যে অনেকের আবার ল্যাবও বাকি, ওই যে ইংলিশ ল্যাবের ভাইবাও পিছাবে না বাকি রে হবে। ভাই, কিছুই পিছাবে না। এর পরীক্ষা পিছাই দিবে না, 19 ব্যাচ 20 ব্যাচ একজনও দিবে না। ওদের 21 22 চাই, 23 তো দুধবাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সো আমি বলবো যে পিএল অনেক কম, ধইরা নে যে পিছাবে না, ওই ধইরা হচ্ছে তোরা আগাইতে থাক। ধইরা নে যে পিছাবে না, আমার মতো পিছাবে না। এখন তাওসিফ ওরা তুই বলতেছে বল, হ্যাঁ তুই পিছাতে চান 19 ব্যাচও যদি 5 তারিখ। না চায়, 20 ব্যাচও যদি না চায়, পিএল পিছাইবে কে? হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। এখন পিএল পিছাইলে আবার কাহিনী আছে, স্যাররাও মানে রাগ হয়ে যেতে পারে যে এরা বারবার এরকম পরীক্ষা আসলে পিএল পিছায় দেয়। এখন যদি কোশ্চেন কঠিন করে তাহলে তো আমরা বাস খাবো, সব দিক দিয়ে সমস্যা কোয়েশ্চেন আছে। কি 2 সেট করে রাখে? কোশ্চেন জানি না, করে তো অনেক সেটই করে মনে হয়, কে জানে। আরে না, প্রশ্ন আবার করার মতো চাল নেই ওদের। হ্যাঁ, আস্তে রেকর্ড হইতেছে তো, এই রেকর্ডিং রেকর্ড অফ হবে ধর। করিস নাই? আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা রেকর্ড, সমস্যা নেই, এটা সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, আর কারো কোনো কোয়েরি জানাইতে পারিস, নাহলে আজমাইন রেকর্ডিং করে দেবে। আচ্ছা রেকর্ডিং তাহলে অফ করলাম। হ্যাঁ রেকর্ডিং অফ করে দে তাইলে।